হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজ থেকে ফিজিক্সের যে চ্যাপ্টারটা স্টার্ট করছি তার নাম হচ্ছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, মানে কার্য, শক্তি ও ক্ষমতা। ঠিক আছে, তোমরা জানো ফিজিক্সের এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার। আচ্ছা, আমি দুদিন ক্লাস নিতে পারিনি, অনেকে মেসেজ করেছো। আমি মিথ্যা কথা বলবো না, শরীর খারাপ বা কিছু, আমি দুদিন একটু বাইরে গেছিলাম, সেই জন্য ক্লাস নিতে পারিনি। আর আমাদের এই চ্যাপ্টারটা হলে ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার। যারা জানো না তাদের জন্য বলে দিই, আমাদের বায়োলজি পুরো কমপ্লিট আছে, আমাদের পুরো প্লেলিস্ট বানানো আছে। সে প্লেলিস্টে গেলে তোমরা বায়োলজি পুরো দেখতে পাবে। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দারুণভাবে পড়েছি, দারুণভাবে থিওরিটিক্যাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। চেষ্টা করবো এটা দুটো ভাগে আমি কমপ্লিট করে দেওয়ার, কারণ এটাও একটা অনেক বড় চ্যাপ্টার, এখান থেকে অনেক প্রশ্ন আসে। পার্ট 1 আজকে পড়াবো, পার্ট 2 চেষ্টা করবো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া। যদি এক্সট্রা একটা ক্লাস লাগে তো লাগবে, পরের ব্যাপার, কিন্তু চেষ্টা করবো নেক্সট ক্লাসে কমপ্লিট করার। ওকে, তো এই চ্যাপ্টারটাকে কেউ হালকাভাবে নেবে না, কারণ এই চ্যাপ্টারটা থেকে আগের বছরে 2025-26 গ্রুপ ডিতে অনেক প্রশ্ন এসছে। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ বুঝবো, এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো আমরা এখানে সলিউশন করবো। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরুর আগে আরেকবার বলে দিচ্ছি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট 1 জুলাই 2025 থেকে 1 জুলাই 2026 পর্যন্ত আছে। একদম স্পিডি পাবলিকেশনের বাংলা ভাষায় টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার দুটো পেয়ে যাবে। তোমাদের গ্রুপ ডির জন্য মারাত্মক হেল্পফুল হবে, সামনে যে এক্সাম আছে মারাত্মক হেল্পফুল হবে। ঠিক আছে, শুধু গ্রুপ ডি নয়, যে কোনো এক্সামের জন্য যদি বারবার এটাকে রিভিশন করতে পারো। ওকে, তো সম্পূর্ণ বাংলা ভাষা এটা তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো প্রিভিয়াস ইয়ার বই বা পিডিএফের প্রয়োজন হয়, সায়েন্সের তোমার 2025-26 101টা শিফটের গ্রুপ ডি আছে, 2026-এর এএলপি টেকনিশিয়ান যেই সমস্ত প্রিভিয়াস ইয়ারের বই এবং পিডিএফ দুটোই অ্যাভেলেবেল আছে। বা 2016 থেকে 22-এর চ্যাপ্টার ওয়াইজ যদি পিডিএফ চাও, এই সমস্ত সায়েন্সের বই এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইটার কিন্তু কোনো বই অ্যাভেলেবেল নেই এখন আর, হ্যাঁ, এটা শুধুমাত্র পিডিএফ আছে, তো বই কিন্তু এটার পাবে না। এটা চ্যাপ্টার ওয়াইজ বই, এটা আগের বারে বই 2016 থেকে 22-এর। আচ্ছা, সায়েন্সের এবং ম্যাথের দুটোই অ্যাভেলেবেল আছে। যদি কেউ চাও এই নাম্বারে সিম্পলি হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাদের এই হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেবো। আর যদি বই চাও সেটা এখান থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে তোমাদের সঙ্গে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, সবার আগে তোমরা আমাকে একটা কথা বলো, হোয়াট ইজ কার্য? কার্য কি, ওয়ার্ক কি? আমি যদি বলি, আচ্ছা এখানে একজন ব্যক্তি কী করছে, সুন্দরভাবে গান গাইছে, গিটার বাজি বাজি গান গাইছে। আচ্ছা, এ কি কোনো কার্য করছে? বলো আমাকে। আর এ কি কোনো কার্য করছে? বলবে হ্যাঁ স্যার, গান তো গাইছে, কার্য তো করছে। আমি যদি বলি এ যেমন সুন্দরভাবে কি করছে না পড়াশোনা করছে, তোমরা যেমন পড়াশোনা করো, তোমাদের সামনে এক্সাম, আশা করি খুব ভালো করে পড়াশোনা করছে তোমরা, তো পড়াশোনা করছে। এ কি কোনো কার্য করছে? হ্যাঁ স্যার, পড়াশোনা করছে, অবশ্যই কার্য করছে। আমি যদি বলি একজন কুলি মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, তো এ কি কোনো কার্য করছে? বলবে হ্যাঁ স্যার, এ তো বিশাল ভারী ভারকাম কাজ করছে, মাথায় এতগুলো ব্যাগ চাপিয়ে একটা কুলি দাঁড়িয়ে আছে, তো অনেক বড় কাজ করছে। আমি তোমাদের বলছি যে আমাদের সায়েন্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় এরা কোনো কার্যই করছে না। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ফিজিক্সের ভাষায়, পদার্থবিজ্ঞানের ভাষাতে কার্যের সংজ্ঞা কিছু আলাদা আলাদা। কার্য হতে গেলে দেখো, এই জিনিসটা বোঝা গেছে। চলো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, আমি এখানেই বলছি, চলো। কার্য হতে গেলে ফিজিক্সের ভাষাতে মেনলি দুটো প্রধান শর্ত আছে। কটা প্রধান শর্ত আছে? দুটো প্রধান শর্ত আছে। স্যার, প্রধান দুটো শর্ত কি? এক তো হচ্ছে যে বস্তুর ওপরে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, একটা ফোর্স লাগতে হবে। ধরো এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, আরে ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে স্যার, একটা বস্তু আছে। এই বস্তুটার ওপরে আমি বাহ্যিক বল লাগাচ্ছি। কি করছি না, বাহ্যিক বল লাগাচ্ছি। ধরো হাতে করে ঠেলছি, হাতে করে ঠেলছি, আমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করছি। ঠিক আছে, একটা কাঠের বক্স আছে, ধরো কাঠের বক্স, আমি হাতে করে ঠেলছি। তো প্রথম শর্ত হচ্ছে কি, যে এর ওপরে কোনো ফোর্স লাগাতে হবে, কোনো ফোর্স লাগাতে হবে, প্রথম শর্ত। দু নম্বর শর্ত হচ্ছে যে শুধু ফোর্স লাগালে হবে না, বল প্রয়োগের ফলে বস্তুটা সরণ ঘটতে হবে, মানে স্থান পরিবর্তন করতে হবে, মানে বস্তুটা স্থান পরিবর্তন করে ধরো এখানে চলে এলো। দেন আমি তখন বলতে পারবো যে কার্য ঘটেছে, ওয়ার ঘটেছে। কি ঘটতে হবে না, বস্তু সরণ ঘটতে হবে। এই দুটো শর্ত মনে থাকবে। স্যার, কার্য হতে গেলে কি করতে হবে? এক তো ফোর্স লাগতে হবে, মানে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। আর দুসরা হচ্ছে যে জায়গাটার পরিবর্তন হতে হবে, এক জায়গা থেকে অপর জায়গা যেতে হবে, স্থান পরিবর্তন করতে হবে, বা বলতে পারো বস্তুর ডিসপ্লেসমেন্ট বা সরণ করতে হবে। তো এই যে গান গাইছে, এর কি কোনো রকম বাহ্যিক বল লাগছে? আর বাহ্যিক বল লাগার কারণে কি বস্তু সরণ ঘটছে? না স্যার, তার মানে এ কোনো কার্য করছে না। এই যে ব্যক্তিটা পড়াশোনা করছে, এই যে বাচ্চাটা পড়াশোনা করছে, এ কি কোনো বাহ্যিক বল প্রয়োগ করছে? ওর কোনো সরণ ঘটছে? না স্যার, তার মানে এর কোনো রকম কোনো সরণ ঘটছে না। এবার বলবে স্যার, এর তো বল লাগছে, মাথার ওপরে তো এ তো বল লাগছে, তাহলে এই যদি হাঁটে এ কি কোনো কার্য করবে? দেখো, এই জিনিসটা আমরা আস্তে আস্তে জানবো। আমি বলছি এখানে যে এও কোনো কার্য করছে না, কিন্তু কেন করছে না এই মুহূর্তে বললে তোমরা বুঝতে পারবে না। আর দু তিনটে স্লাইড গেলেই তোমরা এই জিনিসটাও বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু এখান থেকে বুঝতে পারলাম
যে কার্য হতে গেলে মেনলি বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে আর বস্তুটা সরণ করতে হবে। ওকে, চলো দেখো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ছবিটা লক্ষ্য করো, এখানে একটা তোমাদের ভিডিও দিয়েছি, দেখো এ বল প্রয়োগ করছে, তার ফলে বস্তু সরণ ঘটছে। প্রথমে বস্তুটা কোথায় ছিল? এখানে ছিল। এখান থেকে দেখো বস্তুটা সরণ ঘটছে, তার মানে বলতে পারি আমি এখানে কার্য হচ্ছে। স্যার কতটা সরণ ঘটেছে? দেখো 5 মিটার এখানে সরণ ঘটেছে, একটা নির্দিষ্ট টাইমে সরণ ঘটছে, দেখতে পাচ্ছ কন্টিনিউ টাইম কাউন্টিং হচ্ছে এখানে, ঠিক আছে। এবং কতটা ফোর্স লেগেছে? এখানে 12 নিউটন ফোর্স লেগেছে, তার মানে এই বস্তুটা অ্যাকচুয়াল কার্য করছে, ঠিক আছে। আরে এত সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি, প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো বলছে সাধারণ অর্থে আমরা দৈনন্দিন জীবনে এই যেটা বললাম সেটা লেখা আছে, ফালতু বলে আর সময় নষ্ট করবো না, যে শারীরিক যে কোনো পরিশ্রমকে আমরা কার্য বা কাজ বলে থাকি সেসব বলা যাবে না। বলছে বিজ্ঞানের ভাষায় কার্য হওয়ার নির্দিষ্ট শর্ত আছে। কি শর্ত? প্রথম কথা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে বস্তুটা সরণ করতে হবে। যদি বল প্রয়োগের পরেও বস্তুটা কোনো সরণ না ঘটে, যেমন একটা দেওয়ালকে আমি যদি ধাক্কা মারি, চলো আমি নেক্সট স্লাইডে বলছি, একটা দেওয়ালকে ধাক্কা মারছো, ভারী পাথরের একটা টুকরো সরানোর চেষ্টা করছো, সম্ভব না? সম্ভব নয়, তার মানে কোনো কার্য সম্পাদিতই হচ্ছে না। আমি নেক্সট স্লাইডে ছবি দেখাচ্ছি, তোমরা ছবিটা দেখে বলবে তো যে কোনটায় কার্য হচ্ছে আর কোনটায় কার্য হচ্ছে না। চলো এখানে আমাকে লেখাই আছে, যদিও তোমরা এমনিও বুঝতে পারবে যে দেখো এখানে না ডিসপ্লেসমেন্ট ঘটেছে। কি ঘটেছে? এই যে কাঠের এই যে ব্লকটা আছে, এই ব্লকটাকে সে সরাতে পেরেছে ফোর্সের মাধ্যমে, তো ডিসপ্লেসমেন্ট ঘটেছে, তো আমি বলতে পারি এখানে ওয়ার্ক ডান ঘটেছে। হ্যাঁ স্যার। আর এখানে দেখো একটা দেওয়াল আছে, একটা দেওয়ালকে না ধাক্কা মেরে সরানোর চেষ্টা করছে, কোনো ডিসপ্লেসমেন্ট ঘটেছে না স্যার? কটাই সম্ভব নয়, তার মানে নো ওয়ার্ক ডান, এখানে কোনো কার্য করছে না। স্যার আমরা এইটুকু বুঝে গেছি যে কোনটাকে কার্য বলে আর কোনটা কার্য হচ্ছে না, কার্য করছি না, এটাকে কাকে বলে, আমরা এই দুটো কনসেপ্ট সম্বন্ধে ক্লিয়ার, ঠিক আছে। চলো নেক্সট দেখো। আচ্ছা তোমরা একটা কথা বলো আমাকে, আমরা কার্যের পরিমাপ রাশিমালা সম্বন্ধে পড়বো, একটা কথা বলো, আমরা কার্য সমান সম্বন্ধে কি লিখতে পারি বলো? স্যার কার্য সম্বন্ধে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এক তো প্রযুক্ত বল লাগতে হবে আর বস্তু সরণ করতে হবে, তার মানে বলতে পারি কার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ। আরে প্রযুক্ত বল ইন্টু সরণ লিখতে পারি। হ্যাঁ স্যার আমরা কার্যকে কী দ্বারা ডিনোট করি? আমরা ডাব্লু দ্বারা ডিনোট করি। এবং প্রযুক্ত বলকে কী দ্বারা ডিনোট করি? স্যার এফ দ্বারা ডিনোট করি। স্যার সরণকে কী দ্বারা ডিনোট করবো? সরণ মানে ডিসপ্লেসমেন্ট, মানে আমরা স্মল ডি দ্বারা ডিনোট করবো। আচ্ছা অনেক জায়গায় কিন্তু ডাব্লু সমান এফ ইন্টু এস লেখা থাকে, তো এটাও কিন্তু ভুল নয় কিছু, ঠিক আছে, এটাও কিন্তু কোনো ভুল নয়, কারণ আমরা ফর্মুলাতে আগেও পড়েছি মোশনের ক্ষেত্রে যে আমাদের ডিসপ্লেসমেন্টকে আমরা এস দ্বারা ডিনোট করে থাকি, তো এস দ্বারা আমরা ডিনোট করতে পারি, তো ডাব্লু সমান এফ এসও কিন্তু লেখা যেতে পারে, তো ঘাবড়াবার কিছু নেই, একই ব্যাপার, ঠিক আছে। তো আমি যদি বলি যে এসআই পদ্ধতিতে কার্যের একক কী, তোমরা কি বলবে? মনে রাখবে এসআই, দেখো একটা জিনিস বলো আমাকে, ফোর্সের একক কী বলো এসআই পদ্ধতিতে? স্যার ফোর্সের একক হচ্ছে নিউটন। আর ডিসপ্লেসমেন্ট মানে বস্তু সরণের এসআই একক কী বলো? সরণের একক হচ্ছে স্যার মিটার। তো আমি বলতে পারি এসআই একক কার্যের হচ্ছে নিউটন মিটার, বা তোমরা কি বলতে পারো? জুল বলতে পারো। কি বলতে পারো? জুল বলতে পারো, ঠিক আছে। আচ্ছা যদি আমি সিজিএস এর কথা বলি, কি বলতে পারি? স্যার সিজিএস আমরা এটাকে বলতে পারি কি? সেন্টিমিটার। আরে ফোর্সের একক বলো, স্যার ফোর্সের একক হচ্ছে আর্গ, সিজিএস হচ্ছে আর্গ। আর কি ডিসপ্লেসমেন্টের একক কি? স্যার সেন্টিমিটার, মানে আর্গ ইন্টু সেন্টিমিটার বলতে পারি। আর এটাকে আমরা কি বলতে পারি? আরে বলো এটাকে কি বলতে পারি আমরা? ভুল বলছি, সরি। প্রযুক্ত বলকে আমরা সিজিএস পদ্ধতিতে কি বলতে পারি? ডাইন বলতে পারি। আর ডাইন ইন্টু সেন্টিমিটার এটাকে আমরা কি বলতে পারি? আর্গ। আমি এটা বলে দিয়েছিলাম ভুল করে, আর্গ। তো তোমাদের মেনলি দুটো জিনিস মনে রাখতে হবে, কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ, আর এসআই পদ্ধতিতে বলা হয় জুল। বলো মনে থাকবে? হ্যাঁ স্যার মনে থাকবে। এবার আমরা যেমন পড়েছিলাম যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, তেমনি এখানেও কিছু ব্যাপার আছে। যে কি ব্যাপার আছে? স্যার 1 জুল সমান 10⁷ আর্গ। এবার আমি তোমাদের বলি, এটা মুখস্থ করবে না, একটু বুঝবে। যদি বলো বুঝবো তাহলে বোঝাবো। দেখো আমি বললাম যে নিউটন মিটার এটা সমান কি বললাম? আরে জুল বললাম কি বললাম না বলো? হ্যাঁ স্যার জুল বলেছেন, ঠিক আছে। এবার আমি তোমাদের বলছি যে এই এক নিউটন সমান কত ডাইন? আমি সিজিএসে চেঞ্জ করছি, কারণ আমি 1 জুল থেকে 10⁷ আর্গ বলছি, আর্গটা কি সিজিএস ইউনিট, তো আমি সিজিএসে চেঞ্জ করছি। তো 1 নিউটন সমান কত ডাইন? স্যার 10⁵ ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। আর 1 মিটার সমান কত সেন্টিমিটার? স্যার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বা আমি এটাকে বলতে পারি যে 10 স্কোয়ার সেন্টিমিটার বলতে পারি। এটা সমান আমি জুল লিখতে পারি কি পারি না বলো? পারি। তো এখানে 10⁵, এখানে 10⁵, আমি বলতে পারি 10⁷। আর এই ডাইন আর সেন্টিমিটারকে আমি এক কথায় কি বলেছি এখানে? স্যার আর্গ বলেছি, তো আমি আর্গ লিখতে পারি 1 জুল সমান
তো এলো 1 জুল = 10⁻⁷ আর। তো মুখস্থ চাইলে করতে পারো, কোনো ব্যাপার নেই, পরীক্ষাতে মুখস্থগুলো কাজ হয়ে যাবে। আমি তোমাদের ফিল করানোর চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি, ব্যাস, আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে। তার মানে এই জিনিসগুলো যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই, আমি আরেকবার রিপিট করছি। এখানে শুধুমাত্র মনে রাখো তোমরা এই দুটো জিনিস, W=F×D প্রযুক্ত বল ইন্টু সরণ, আর মনে রাখো SI ইউনিট হচ্ছে জুল আর CGS ইউনিট হচ্ছে আর মনে রাখো 1 জুল = 10⁻⁷ আর, ব্যাস, দ্যাটস অল। এইটুকু মনে রাখলেই হবে। চলো দেখো দেখো যেগুলো বললাম এখানে সমস্ত কিছু লেখা আছে, যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল, রিপিট করছি না, W=F×D, W=F×D, CGS পদ্ধতিতে একে বলা হয় আর, SI পদ্ধতিতে বলা হয় জুল। এখানে সংজ্ঞা লেখা আছে, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ 1 মিটার হয় তবে সম্পাদ্য কার্যকে 1 জুল বলে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, যারা টেকনিশিয়ানের জন্য মেসেজ করছো, এলপির জন্য মেসেজ করছো, প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি, আমি তোমাদের জন্য খুব 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 ভালো একটা প্ল্যানিং বানাচ্ছি, আমাকে একটু সময় দাও। আমি যদি হঠাৎ করে কোনো কোর্স লঞ্চ করে দিই বা কোনো কিছু একটা অ্যানাউন্সমেন্ট করে দিই বা কিছু করে দিই, সেটা তোমাদের জন্য ঠিক হবে না। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদেরকে, আমি সায়েন্স তোমাদের যেভাবে পড়াবো, যাদের সামনে এলপি, টেকনিশিয়ান বা রেলের যে কোনো এক্সাম থাক সামনে, আমি তোমাদের এমনভাবে পড়াবো, কথা দিচ্ছি তোমাদের সিঙ্গেল না কোনো একটা বই কিনতে হবে, না কোনো কোর্স নিতে হবে, বা কোনো ইউটিউব চ্যানেল ফলো করতে হবে, কিচ্ছু ফলো করবে না, কিচ্ছু বই কিনবে না, কিচ্ছু করবে না, কোনো প্রিভিয়াস ইয়ার কোনো বই কিনবে না। যদি চাও যে আমার বই কিনবে না, আমার বইও কিনো না, আমি তোমাদের বলছি। কিন্তু তোমরা প্লিজ একটু ওয়েট করে যাও, আমি তোমাদের জন্য সায়েন্সের মানে মারাত্মক লেভেলে একটা প্ল্যান করার চেষ্টা করছি, যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে, ঠিক আছে। আজকের একটা ক্লাস চলছে তোমাদের কার্যের, নেক্সট দিন আমি কালকে চেষ্টা করছি এই কার্যক্ষমতা শক্তিটাকে কমপ্লিট করার, দেন আমি তোমাদের চিন্তাভাবনা করছি, ঠিক আছে। আর কেমিস্ট্রি কথা বলছো, কেমিস্ট্রি দেখো আর সময় নেই যে আমি শেষ করতে পারবো, ফালতু মিথ্যা প্রমিস করে তো লাভ নেই। আমি অনেক পরের দিক থেকে মানে অনেক পরে স্টার্ট করেছি, আমি ফিজিক্স বলো, বায়োলজি বলো, আর তোমরা জানো যে বায়োলজি এবং ফিজিক্স সব থেকে বড় সিলেবাস বায়োলজির, তার থেকে একটু ছোটো বলবো ফিজিক্স, আর কেমিস্ট্রি তো একদম ছোটো, আমি যদি মোটামুটি 15-20 দিনও পেতাম আমি শেষ করে দিতাম, ঠিক আছে। তো কেমিস্ট্রি তো আর কোনোভাবেই পসিবল নয়, তো কেমিস্ট্রিটা একটু ম্যানেজ করো। বায়োলজি ফিজিক্সের সব থেকে বড় সিলেবাস আমি তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছি, আর নেক্সট আমি তোমাদের জন্য আরও ভালো প্ল্যানিং আছে। যদি মনে করছো কেউ স্যার কোর্স করছে, স্যার পেড কোর্সের কথা আমি বলছি না, পেড কোর্স তো যারা নিতে চায় তাদের জন্য ঠিক আছে, ওকে, নো ইস্যু, কিন্তু তোমাদের জন্য ফ্রিতে, আমি ইউটিউবের কথা বলছি, তোমাদের জন্য ভালো প্ল্যানিং করছি আমি। তো আমাকে একটু সময় দাও, বারবার মেসেজ করো না আমাকে, আমি ঠিক তোমাদের জন্য ভাবনা চিন্তা করে খুব সুন্দরভাবে নিয়ে আসবো, ঠিক আছে। আমি ইউটিউবেও নিয়ে আসবো, আর যারা পেড কোর্স হচ্ছে তাদের জন্য সাইডে থাকবে, আমি সব কিছু তোমাদের বলে দেবো, ওকে। তোমরা এখন সম্পূর্ণ এই ক্লাসে ফোকাস করো। চলো নেক্সট দেখো আচ্ছা, আরেকটা মানে দেখো, আমি তোমার মেসেজ করছো বলো মানে করো বলে আমি বিরক্ত হচ্ছি তা কিন্তু নয়। দেখো তোমাদের ভালোবাসা তোমরা দিচ্ছ আমাকে, আমার ভালো লাগছে, তোমরা মেসেজ করছো, আমার কোর্স তোমরা চাইছো বা নেক্সট প্ল্যানিংয়ের সম্বন্ধে জানতে চাইছো, এটা আমার মানে ভাগ্য বলতে পারো যে আমার ভালো লাগছে, এটা সেটা ব্যাপার নয়। কিন্তু এত মেসেজ আসে একটা টাইমের পর আমার কাজ করতে সমস্যা হয়ে যায়, আর কিছু ব্যাপার না। অবশ্যই তোমরা মেসেজ করবে, কোনো কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর আমি তো তোমাদের জন্য আছি, আমি তো 100% আমি বলেছি তোমাদের জন্য যখনই কিছু নিয়ে আসবো না কেন, বেস্ট কিছু নিয়ে আসবো, ফালতু জিনিস আনবো না। ওই ফালতু কিছু ভিডিও বানিয়ে কিছু ভিউজ করে তো আমার ফালতু লাভ নেই, যদি ভিউজ হবে না হবে, কিন্তু আমি যেটুকু তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসবো, পুরো 100% তোমাদের কন্টেন্টের উপর আমি কাজ করি, যাতে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, মানে যেটুকু আমি হেল্প করতে পারবো যেন তোমাদের এক্সামে অ্যাকচুয়ালি কাজে লাগে। ওই ফালতু দুটো কথা বলে ফালতু করে তো আমার লাভ নেই না। চলো দেখো, আমি তোমাদের এখানে একটা কথা বলছি, যে এটা সবসময় ভাববে না যে ফোর্স যখনই লাগবে এবং বস্তুর ডিসপ্লেসমেন্ট মানে বস্তুর সরণ যখনই হবে, তার মানে এটা নয় যে কার্য হচ্ছে। স্যার এটা বা কীরকম কথা? স্যার আপনি তো এই মাত্র বললেন যে বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি এবং বস্তুর যদি সরণ হয় তাহলে তো স্যার কার্য লাগছে, কিন্তু না, সব কার্য হচ্ছে না, এটা কিন্তু সবসময়ের জন্য নয়। দেখ আমি তোমাদের ছবি দেখাই, এদিকে ছবিটা লক্ষ্য করো, ওপরে কি লেখা আছে বাদ দাও। আমি বলছি যে এই যে ব্যক্তিটা কি করছে স্যার, একটা ট্রলিকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ট্রলিটাকে যে টানছে সে কোন দিকে বল প্রয়োগ করছে? স্যার এ তো বল প্রয়োগ করছে এই দিকে, দেখতে পাচ্ছি আমরা এই দিকে বল প্রয়োগ করছে। আরে বলো না, বস্তুর বল প্রয়োগ কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার। বস্তুর সরণ কোন দিকে হচ্ছে? স্যার বস্তু তো এই সাইডে যাচ্ছে, মানে গড়িয়ে যাচ্ছে, মানে যে ভূমি আছে ভূমির সঙ্গে লেফটে যাচ্ছে, মানে বস্তুর সরণ কোথাও না কোথাও এই দিকে হচ্ছে, বস্তুর সরণ এই দিকে হচ্ছে। বলো সোজা যাচ্ছে কি যাচ্ছে না? তো দেখো এর মধ্যে না একটা অ্যাঙ্গেল করছে, আরে হ্যাঁ কি না বলো, একটা অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। তো মনে রাখবে যে বস্তু সবসময় যে সোজাই যাবে, সবসময় যে হবে এরকমটা নয়। বস্তু কি করতে পারে না, প্রযুক্ত বল এবং বস্তুটি সরণ যেদিকে হয় সেই বরাবর কি করতে পারে, পরস্পরের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে, এই কোণটাকে আমরা থিটা বলে থাকি। এই থিটার উপরে ডিপেন্ড করে যে বস্তু অ্যাকচুয়াল কাজ করছে কি করছে না। কিসের উপর ডিপেন্ড করে? প্রযুক্ত বলের উপরে করে,
বস্তুর সরণের উপরে করে এবং যে কোণটা তৈরি করছে সেই কোণের ওপরে করে। এর জন্য একটা বিশেষ ফর্মুলা আছে। স্যার কী ফর্মুলা? এর জন্য ফর্মুলা আছে ডাব্লু সমান এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। স্যার ডাব্লু কি? ডাব্লু হচ্ছে কার্য, এফ হচ্ছে ফোর্স, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, আর কস থিটা হচ্ছে কি বললাম? অ্যাঙ্গেল। মানে বস্তুটার বল এবং সরণের মধ্যে যে কোণ তৈরি করছে সেটাকে আমরা থিটা দ্বারা ডিনোট করি। তো এই ফর্মুলাটা মনে থাকবে। এই ফর্মুলাটার উপরে বেস করে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল কোনো কার্য হচ্ছে কি হচ্ছে না। স্যার আমরা যে আগে বললাম ডাব্লু সমান এফ ইন্টু ডি, এটা কি কোনো কাজে লাগবে না? অবশ্যই লাগবে, যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাঙ্গেল তৈরি করছে। ধরো সাপোজ বলছি এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, ভালো করে বুঝবে। তুমি এখান থেকে একটা ফোর্স দিচ্ছ, ধর আমি সাপোজ বলছি আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, 10 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে স্যার। তো বস্তুটা সরণ ধরো এই সাইডে ঘটছে, বস্তুটা সরণ কি ঘটবে? এইদিকে ঘটবে। তো একটা জিনিস লক্ষ্য করো, যেদিকে আমার বল প্রয়োগ করছি সেই দিকে আমার বস্তু সরণ ঘটছে। তো এখানে কি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে প্রযুক্ত বল আর সরণের মধ্যে? স্যার কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট করছে না। তো এক্ষেত্রে আমি সোজা ডাব্লু সমান এফ ইন্টু ডি লাগাতেই পারি। অনেকে কনফিউজ হয়ে যায়, স্যার কস থিটা কি লাগাতেই হবে? না, এরকম ব্যাপার নয়। যদি অ্যাঙ্গেল তৈরি না করে তাহলে কোনো কিছু লাগাবার প্রয়োজন নেই। আর কেন লাগাবার এই ফর্মুলাটা, যদি কোনো অ্যাঙ্গেল তৈরি না করে আমি এই ফর্মুলাটা কেন লাগাবো না, আমি তোমাদের সেটাও তোমাদের বলে দিচ্ছি একটু পরে। তোমরা শুধু এইটুকু জানো, কোনো অ্যাঙ্গেল তৈরি করলে অ্যাকচুয়াল যদি ফর্মুলা বলতে হয় তাহলে তোমাদের বলতে হবে ডাব্লু সমান এফ ইন্টু ডি কস থিটা। ওকে, চলো নেক্সট দেখো। চলো যেটা বললাম আমি তোমাদের একবার দেখিয়ে দিই। বল সরণ, এই যে এই ফর্মুলাটার কথা বললাম, এই ফর্মুলাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো আমি এখানে তোমাদের তিনটে জিনিসকে বোঝাবো, একটা হচ্ছে ধনাত্মক কার্য, একটা হচ্ছে ঋণাত্মক কার্য, একটা হচ্ছে শূন্য কার্য। কী জিনিস? তাহলে তোমরা বুঝতে পারবে কস থিটার ব্যাপারটা কি। ভালো করে বোঝো। ধরো ধরো এই একটা বস্তু আছে। স্যার এই একটা বস্তু আছে, হ্যাঁ স্যার আছে। আমি মেনে নিলাম যে এই বস্তুটার ওয়েট হচ্ছে সাপোজ ধরো 5 কেজি, সরি ওয়েট বলবো না, এটা কি বলবো? বস্তুর ভর বলবো, 5 কেজি, ঠিক আছে। 5 কেজি না, আমি মানলাম যেটা 10 কেজি, বস্তুর ওয়েটটা হচ্ছে 10 কেজি, মেনে নিলাম আমি, ঠিক আছে। আমি কি করলাম, আমি এই সাইড থেকে না ফোর্স লাগাচ্ছি, হ্যাঁ, আমি এই দিক থেকে ফোর্স দিচ্ছি, এই বস্তুটাকে এই দিক থেকে ফোর্স দিচ্ছি। স্যার কত ফোর্স দিচ্ছেন? আমি এখান থেকে ফোর্স লাগালাম, সাপোজ বলছি 5 নিউটন বল লাগালাম। চলো 5 নিউটন না, আমি এদিকে বস্তুটাকে টানছি, মানে বল প্রয়োগ করছি, এদিকে বল প্রয়োগ করছি। আমি বস্তুটার উপরে 50 নিউটন বল প্রয়োগ করলাম। কত নিউটন বল প্রয়োগ করেছি? 50 নিউটন। এটা হচ্ছে আমার কি? ফোর্স। ফোর্স দিচ্ছি কত? 50 নিউটন, হ্যাঁ স্যার। তো বস্তুটা কি হবে? অটোমেটিক 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 এই প্লেন বরাবর, এই প্লেন বরাবর বস্তুটা মুভ করবে। আরে বস্তুটা মুভ করবে কি করবে না বলো? এই বস্তুটা মুভ করবে, হ্যাঁ স্যার করবে। আমি এই বস্তুটার যদি ওয়েট বলতে হয়, ওয়েট বলতে হয়, তাহলে ধরো আমি বস্তুটার ওয়েট কত হবে বলো? আরে বলো, আরে ডাব্লু সমান কি? সব ভুলে গেছো। ডাব্লু সমান এম ইন্টু জি। এম হচ্ছে বস্তুটার ভর, জি হচ্ছে অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষ ত্বরণ। তো বস্তুটার এম কত বলে দিয়েছে স্যার? 10। আর আমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 9.8 হয়, পুরোপুরি 10 মেনে নিলাম। তাহলে আমি মানলাম যে 100 নিউটন, 100 নিউটন হচ্ছে বস্তুটার ওয়েট, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম যে ওয়েট হচ্ছে 100 নিউটন, ঠিক আছে স্যার। এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে না স্যার? আর আমি এটা বললাম যে বস্তুটার অপোজিট সাইডে একটা বল লাগছে, সেই বলটাকে বলা হয় ফ্রিকশন ফোর্স। আমি মানলাম যে 5 নিউটন লাগছে। কত নিউটন লাগছে? 5 নিউটন। এটা কি বললাম? ফ্রিকশন, বা আমি বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ, ঘর্ষণ বল। ঘর্ষণ বল। আরে ফ্রিকশন ব্যাপারটা জানো তো নাকি জানো না? ধরো একটা প্লেন জায়গা আছে, একদম প্লেন। আমি ধরো একটা বস্তুকে টানছি, হ্যাঁ, এই বস্তুটাকে এর উপর দিয়ে টানাটা সোজা হবে না? ধরো এরকম একটা অমসৃণ তল আছে, আমি এখানে একটা বস্তুকে রেখেছি, আমি বস্তুটাকে টানছি, কোনটা দিয়ে আমার টানাটা সুবিধা হবে বলো? অবশ্যই বলবে স্যার মসৃণ যে তলটা আছে। এর কারণ কি? কারণ এইখানে কোনো ফ্রিকশন নেই। ফ্রিকশন হচ্ছে একটা অপোজিট বল যেটা তোমাকে বাধা দিচ্ছে। ধরো আমি এই জিনিসটাকে নিয়ে যাচ্ছি, এই জিনিসটাকে টেনে নিয়ে যাচ্ছি, এই সাইড থেকে যে বলটা বাধা দিচ্ছে না আমাকে, সেইটাকে বলে ঘর্ষণ বল। মানে এইটা এই ভূমির সঙ্গে যদি খুব রাফ সারফেস হয়, খুব রাফ সারফেস হয়, তার ঘর্ষণ বল বেশি হবে। বলবে স্যার একদম প্লেন সারফেসে কি ঘর্ষণ বল থাকে না? অবশ্যই থাকে, কিন্তু রাফ সারফেসে যত রাফ হবে সারফেসটা, যত মানে অমসৃণ হবে, তত কি হবে না ঘর্ষণ বল বেশি থাকে। ঘর্ষণ বল আর কিছুই নয়, তুমি যখন একটা বস্তুকে সামনের দিকে টানো, তোমাকে পিছন দিকে যে বলটা বাধা দেয় নিয়ে যেতে, সেই বলটাই হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে স্যার? এইটুকু আমাদের ক্লিয়ার? তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কী কী বললাম। স্যার কী কী হলো আরেকবার রিপিট করে যাক। আমি বললাম যে একটা 10 কেজি ভরের একটা বস্তুকে নিয়েছি, এই বস্তুটাকে আমি 50 নিউটন ফোর্স দ্বারা সামনের দিকে টানছি, হ্যাঁ স্যার ঠিক আছে। তো বস্তুটার কী হবে? ডিসপ্লেসমেন্ট হবে। আমি মানলাম যে বস্তুটার যে সরণ ঘটেছে সেই সরণ হচ্ছে কত? 5 মিটার। আমি মেনে নিলাম যে বস্তুটা ধরো যে সরণ ঘটেছে না, এই সরণ ঘটেছে 5 মিটার। ধরো বস্তুটা এরকম জায়গায় চলে এসছে, এরকম জায়গায় বস্তুটা চলে এসছে, ঠিক আছে, এরকম জায়গায়, ঠিক আছে স্যার, 5 মিটার।
এবং বস্তুটা যে নিচের দিকে ওয়েট লাগছে, আরে কোনো একটা বস্তুকে রাখলে পরে তার নিচে তো একটা ওয়েট লাগে না, সেই ওয়েটটা কত, সেই ওয়েটটা হচ্ছে 100 নিউটন। বলো কোনো মানে প্রবলেম আছে না স্যার? কোনো সমস্যা নেই, আমি কিছু বলিনি আমি। আর পিছন দিকে মানে অপোজিট সাইড যে ঘর্ষণ বল লাগছে, সেই ঘর্ষণ বলটা হচ্ছে 5 নিউটন। ওকে স্যার, এবার আমি তোমাদের 3টে প্রশ্ন করব। স্যার কী প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে এই 50 নিউটন বল দ্বারা কত কার্য হচ্ছে? আমি বলতে চাইছি যে ওয়ার্ক ডান কত হচ্ছে এই 50 নিউটন বল দ্বারা। এই একটা প্রশ্নের উত্তর দেবে যে কত 50 নিউটন বল দ্বারা কত ওয়ার্ক হচ্ছে। সেকেন্ড প্রশ্ন আমি তোমাদের করছি যে ওয়ার্ক ডান কার্য কার্য আমাকে বলো যে এই যে 100 নিউটন বল যেটা নিচের দিকে ওয়েট আছে, সেই 100 নিউটন বল দ্বারা কত কার্য হচ্ছে। আর থার্ড একটা প্রশ্ন বলছি তোমাদেরকে আমি যে এই যে ফ্রিকশন ফোর্স লাগছে, ঘর্ষণ বল লাগছে 5 নিউটন, এই ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স এই যে 5 নিউটন বল দ্বারা যে লাগছে তার দ্বারা কত কার্য হচ্ছে। দেখো বল যখন লেগেছে তখন কার্য তো হয়েছে, বল যখন আছে তখন কার্য তো হয়েছে, বল যখন আছে তখন কার্য তো হয়েছে। তো এই তিনটের দ্বারা আমার কার্য কি হয়েছে, যদি এই জায়গাটা বুঝে যাও তোমাদের মনে করো ওয়ার্ক পাওয়ার এনার্জি ম্যাক্সিমাম জিনিসটাই বুঝে যাবে তোমরা। দেখো আমি প্রথমে আসছি যে 50 নিউটন বল দ্বারা কত কার্য হয়েছে। সিম্পল ফর্মুলা আমরা কি জানি বলো? ডাব্লু সমান এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। ঠিক আছে, আচ্ছা এর আগে একবার বলে দিচ্ছি কস 0 ডিগ্রির মান, আমার থেকে তোমরা ত্রিকোণমিতি ভালো জানো, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি বলছি যে 50 নিউটন বল দ্বারা কত লেগেছে, তো ফোর্স আমার কত হবে বলো? স্যার 50। সরণ কত ঘটেছে? আরে ডি মানে কি সরণ, সরণ কত ঘটেছে? স্যার 5 মিটার, তো এখানে 5 লেখো। আর কস থিটা, আমি কস থিটা কত লিখবো? স্যার আমার ফোর্স লাগছে এদিকে আর বস্তু সরণও ঘটছে এই দিকে, তো এর মধ্যে কি কোনো অ্যাঙ্গেল হয়েছে? কোনো অ্যাঙ্গেল আছে? স্যার কোনো অ্যাঙ্গেলই নেই, তার মানে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। তো এবার আমাকে বলো কস 0 ডিগ্রির মান কত? 1। আরে কস 0 ডিগ্রির মান কত? 1, তাহলে 50 5 হচ্ছে 250। তো বলতে পারি যে ওয়ার্ক হয়েছে 250 জুল। এখানে বলতে পারি ওয়ার্ক হয়েছে 250 জুল। বলো কোনো প্রবলেম আছে? বলবে না স্যার কোনো সমস্যাই নেই। এবার আমি এখানে আসছি যে 100, আচ্ছা এখানে কি অ্যাকচুয়ালি আমার ওয়ার্ক হয়েছে? হ্যাঁ স্যার 250 জুল ওয়ার্ক হয়েছে। এবার আমি আসছি এখানে, স্যার 100 নিউটন বল দ্বারা কত কাজ হয়েছে? 100 নিউটন বল মানে যেটা নিচের দিকে লাগছে, যেটা নিচের দিকে লাগছে। ঠিক আছে, দেখো আমি এখানে সেম ফর্মুলা ইউজ করব যে ডাব্লু সমান হচ্ছে এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। ঠিক আছে, স্যার বল কত? এখানে বল হচ্ছে 100 নিউটন, তো আমি 100 নিউটন লাগালাম। ডিসপ্লেসমেন্ট কত? স্যার ডিসপ্লেসমেন্ট 5 মিটার, তো 5 মিটার দিলাম। স্যার কস থিটা কত? কস থিটা কত? থিটার মান কত? স্যার বল তো লাগছে এদিকে আর বস্তু সরণ ঘটছে এইদিকে, তার মানে এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? আরে বলো কত ডিগ্রি অ্যাঙ্গেল? আবার বলছি বল লেগেছে এইদিকে, দেখতে পাচ্ছ বল এই সাইডে লেগেছে আর বস্তু সরণ ঘটেছে এই দিকে, তার মধ্যে এদের মধ্যে কত ডিগ্রি কোণ? স্যার 90 ডিগ্রি কোণ, স্যার 90 ডিগ্রি কোণ। তো আমি কী লিখলাম এখানে? কস 90 ডিগ্রি, কস কস 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমি লক্ষ্মণ রেখাটা দিয়ে দিচ্ছি, কস 90 ডিগ্রি। এবার আমাকে বলো কস 90 ডিগ্রির মান কত? স্যার কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো যদি কস 90 0 হয় তাহলে এই পুরো ব্যাপারটা 0 হবে কি হবে না বলো? 0 জুল। তো এখানে কোনো কার্যই হয়নি, এখানে কোনো কার্যই হয়নি। ঠিক আছে, আচ্ছা এবার আমি এখানে চলে আসছি, এখানেও সেম ফর্মুলা লাগাচ্ছি ডাব্লু ইন্টু এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। তো বলো এখানে বল কত? আমি কোন বলটা দ্বারা কাজ করেছি? 5 নিউটন, এখানে কিন্তু 5 নিউটন বল দ্বারা মানে ফ্রিকশন ফোর্স দ্বারা। বলো এখানে বল কত লেগেছে? স্যার 5 নিউটন। আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত ঘটেছে? স্যার 5 মিটার, 5 মিটার। আচ্ছা এখানে এবার বলো কস থিটার মান কত? এবার বলো কস থিটার মান কত? দেখো এখানে বল লাগছে এইদিকে, আরে বল লাগছে এইদিকে, বস্তু সরণ ঘটছে এইদিকে, বস্তু সরণ ঘটছে এইদিকে, তাহলে এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? আবার বলছি বোঝো, বল লাগছে এইদিকে, বস্তু সরণ ঘটেছে এইদিকে, তার মানে এখানে কত ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করেছে? স্যার 180 ডিগ্রি। তো আমি এখানে লিখতে পারি কস 180 ডিগ্রি, আর কস 180 ডিগ্রির মান কত? -1। তা দেখো এখানে 5, এখানে 5, তো 5 5 25, আর এখানে -1 মানে -25 জুল। বলো হ্যাঁ কি না? আরে বলো হ্যাঁ কি না? স্যার -25 জুল। এবারে ভালো করে বুঝো, আমি যখন এখানে কোনো রকম কোনো অ্যাঙ্গেল তৈরি হয়নি, আমার বল যেদিকে লাগছিল ডিসপ্লেসমেন্ট সেই দিকে হচ্ছিল, যখন কোনো অ্যাঙ্গেল হয়নি তখন এখানে আমার অ্যাকচুয়াল কার্য ঘটেছে কি না ঘটেনি বলো? স্যার 250 জুল কার্য ঘটেছে, কোনো প্লাস মাইনাসের ব্যাপার নয়। তার মানে আমি যদি কস 0 মান তো 1
তো আমি যদি এখানে cos 0 নাও লিখতাম, আমি যদি cos থিটা নাও লিখতাম, আমার শুধু f ইন্টু ডিতে বেরোতো কি বেরোতো না বলো? হ্যাঁ স্যার, শুধুমাত্র f ইন্টু ডিতে আমার ফর্মুলা বেরিয়ে যেত। সেই জন্য আমি বলেছিলাম যে যদি কোনো অ্যাঙ্গেল না লাগে, প্রযুক্ত বল আর সরণের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল না হয়, তাহলে তোমরা cos থিটা নাও লাগাতে পারো। তার কারণটা ছিল এটা, বোঝা গেল? তো এখানে আমার কার্য হয়েছে। এবার আমাকে একটা জিনিস বলো, নিচের দিকে ওয়েট লাগছে, আরে বল কোন দিকে লাগছে স্যার? নিচের দিকে। বস্তু সরণ ঘটছে এই দিকে, আর এদের মধ্যে কত ডিগ্রি কোণ করছে স্যার? 90 ডিগ্রি। তার মানে আমি এটুকু বুঝতে পারলাম, যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, যখন কোনো বস্তু বল আর সরণের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তখন ওয়ার্ক হয়ে যাবে জিরো স্যার, ওয়ার্ক হয়ে যাবে জিরো, কোনো কাজই করবে না, কোনো কাজই করবে না। তার মানে একটা কুলি যদি মাথায় কোনো বস্তুকে নেয় আর যদি সে হাঁটে, মানে কুলি মাথায় যে বলটাকে প্রয়োগ করেছে, সেই বলটা কোথা থেকে কোন দিকে বল প্রয়োগ করেছে স্যার? এদিকে। মাথায় বস্তা চাপিয়েছে মানে বল এদিকে প্রয়োগ করছে, আর সে হাঁটছে সামনের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো কোনো কুলি কোনো কাজ করবে? কুলি ভাববে ভাই আমি এত ভারী ভারকাম জিনিস বয়ে নিয়ে এলাম, আমি কোনো কাজই করিনি। শুনলে তার মাথা গরম হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্সের ভাষায় সে কোনো কাজ করেনি। তার মানে সেটা হয়ে যাবে কি? জিরো জুল, জিরো জুল। তাহলে মনে রাখবে 90 ডিগ্রি যদি মান থাকে, প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোনো কাজ করছে না সে। ওকে, ঠিক আছে। এবার দেখো ফ্রিকশন ফোর্স, যেটা বলছি নেগেটিভ। স্যার নেগেটিভ কেন হলো? দেখো আমার বল এই সাইডে লাগছে, বল লাগছে এই সাইডে, আর বস্তুর সরণ ঘটছে এই দিকে। তো আমি বলতে চাইছি, যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল, প্রযুক্ত বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবে সবসময় নেগেটিভ কাজ হবে, নেগেটিভ কাজ, ঋণাত্মক কাজ। তাহলে কার্য মনে রাখবে ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে এবং শূন্যও হতে পারে। তার তিনটে এক্সাম্পল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। স্যার নেগেটিভ কেন হচ্ছে? আরে ও তো এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, আর বস্তু সরণ এদিকে হচ্ছে, তো কি করে কাজ হবে? নেগেটিভই তো হবে। ঠিক আছে, তো তোমাদের মনে যে সন্দেহটা থাকে স্যার ধনাত্মক, ঋণাত্মক, শূন্য কখন হয়, আশা করি তিনটে এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো, আমার কথা শুনে আরেকবার রিপিট করে দেখো, 100% বুঝতে পারবে। আর যদি এই তিনটে জিনিস বুঝে যাও, এর পরে যে জিনিসগুলো আমি বোঝাবো না, অতি সহজে বুঝতে পারবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করতে পারবে তোমরা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। দেখো যেগুলো বললাম সব লিখিত বয়ান তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পদার্থের বল, সরণ, মধ্যবর্তী কোণ, এই যেগুলো বললাম সেগুলো লেখা আছে, এগুলো তোমরা পড়ে নেবে। চলো দেখো ধনাত্মক কার্য। ধনাত্মক কার্য আমি তোমাদের বললাম সিম্পল, যখন প্রযুক্ত বল এবং বস্তুর সরণ একই দিকে ঘটবে তখন সেটাকে ধনাত্মক কার্য বলবো। এই ক্ষেত্রে প্রযুক্ত বল বস্তুর গতিকে সহায়তা করে, ফলে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়। এবার একটা কথা বলি, দেখো ভালো করে বুঝবে। চলো আমি আচ্ছা এই জিনিসটা আমি এখানেই বলি। ধরো আমি বলছি ধনাত্মক কার্য ঘটেছে, ধরো এখানে একটা বস্তু ছিল, আমি কি করেছি, একে ফোর্স দিয়েছি, ফোর্সের ফলে সাপোজ ধরো এই একটা গতিবেগে এগুচ্ছে। আচ্ছা চলো আমি এর মধ্যে ভালো করে বোঝাই। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কি করছে, অলরেডি ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সাপোজ ধরো চলছে, বস্তুটা গতিশীল আছে। আমি কি করলাম, এদিক থেকে ওকে আরও ফোর্স দিলাম, ও এদিকে গতিশীল আছে, আমি একে আরও ফোর্স দিলাম। তো এর স্পিড বাড়বে কি বাড়বে না বলো? আরে গতিশক্তি বাড়বে কি বাড়বে না? হ্যাঁ স্যার গতিশক্তি বাড়বে। তো এটা আমি কি করলাম, কোনো অ্যাঙ্গেলই তৈরি করছে না, তাই না? বস্তুর প্রযুক্ত বল এবং সরণের মধ্যে এখানে কি কোনো অ্যাঙ্গেল করছে না? স্যার কোনো অ্যাঙ্গেলই করছে না, কারণ আমি প্রযুক্ত বল এদিকে দিয়েছি, বস্তুর সরণ এদিকে ঘটছে। তো এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ধনাত্মক কার্য, পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, ধনাত্মক কার্য। এবারে বোঝো, আমি যদি কি করছি, বস্তুর সরণ ঘটছে এদিকে, কিন্তু আমি বস্তুর বল প্রয়োগ করছি এদিকে। ধরো একটা গাড়ি গতিশীল আছে, সাপোজ ধরো সে এখানেও বলছি 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তো আমি যদি একে এই সাইডে বল প্রয়োগ করি, এই সাইড দিকে পিছন দিকে টানি, এই সাইড দিয়ে বল প্রয়োগ করি, এর স্পিড বাড়বে না কমবে? স্যার এর স্পিড কমে যাবে। যেমন একটা গাড়ি চলছে, তো গাড়িটাকে যদি আমি ধীরে ধীরে ব্রেক মারতে থাকি, ব্রেক মারতে থাকি, ব্রেক মারতে থাকি, ব্রেক মারা মানে কি, চাকার সাথে ঘর্ষণ বল বাড়াচ্ছি, তার মানে আমি উল্টো দিকে ফোর্স ক্রিয়েট করছি, উল্টো দিকে ফোর্স দিচ্ছি। তার মানে এখানে আমার যখন নেগেটিভ ওয়ার্ক হবে না, ঋণাত্মক কাজ হবে, তখন আমার কি হয়ে যাবে, গতিশক্তি কমে যাবে, গতিশক্তি কমে যাবে। বোঝা গেল? এই লাইনটা বোঝা গেল? চলো আমি বলছি এগুলো পিছনে কারণ আছে, যখন আমি কোশ্চেন করাবো না, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে তোমাদের। দেখো এটাই বলছে এখানে, এগুলো তোমাদের বললাম, প্রযুক্ত বল এবং সরণের মধ্যে যদি 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তখন আমার ধনাত্মক কার্য হবে। একটা ঠেলাগিরি সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এখানে আপনি সামনের দিকে যে বল প্রয়োগ করছেন, গাড়িটি সামনের দিকে যাচ্ছে, তো এটা ধনাত্মক ওয়ার্ক। ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক, ধনাত্মক কার্য। আচ্ছা চলো আমি নেক্সট স্লাইডে গিয়ে আরেকটা কোশ্চেন করছি, তোমরা উত্তর দেবে। আগে আমি দেখে নেবো ঋণাত্মক কার্য কাকে বলে। না, প্রযুক্ত বল এবং সরণের মধ্যে যদি বিপরীত দিকে কাজ করে তখন সেটা ঋণাত্মক কার্য হয়ে যায়। এক্ষেত্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, যেমন চলন্ত ব্রেক, গাড়িতে ব্রেক কষা, গাড়িটি সামনের দিকে এগুচ্ছে কিন্তু ব্রেকের ঘর্ষণ বল পিছনের দিকে কাজ করছে,
আচ্ছা, সেটা হয়ে গেল কি নেগেটিভ ওয়ার্ক, ঋণাত্মক কার্য। এবার দেখো বলছে কোনো ভারী বস্তুকে ওপরে তোলার সময়তে মাধ্যাকর্ষণ বল যে কাজ করে সেটা ঋণাত্মক, কারণ আপনি বস্তুটিকে ওপরে যে তুলছেন সেটা মাধ্যাকর্ষণ তাকে নিচের দিকে টানছে। তার মানে যদি এখানে কোনো বস্তু থাকে এবং একে যদি আমি ওপর দিকে তুলতে যাই, ওপর দিকে ধরো ছুঁড়ে দিলাম, আরে ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি ওপর দিকে নিক্ষেপ করলাম, এখানে আমার কি বল কাজ করছে? তোমরা বলবে স্যার নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কেন? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে নিচের দিকে টানছে, আমি তার বিরুদ্ধে কাজ করছি, তো আমি নেগেটিভ কাজ করছি। ধরো কোনো একটা বস্তুকে আমি ফেলছি নিচের দিকে, আচ্ছা এটা কি ওয়ার্ক? বলবে স্যার এটা তো গ্র্যাভিটেশনের দিকে পড়ছে, তো এটা হয়ে যাবে আমার ধনাত্মক ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, ধনাত্মক কার্য, মনে থাকবে এটা। তো গ্র্যাভিটেশনের দিকে যদি পড়ে সেটা ধনাত্মক কার্য। আর যদি কোনো বস্তুকে ওপরে তোলা হয়, মাধ্যাকর্ষণ তাকে নিচের দিকে টানছে, আমি তুলছি উপরের দিকে, মাধ্যাকর্ষণ টানছে নিচের দিকে, তো এখানে মনে রাখবে ঋণাত্মক কাজ হয়, ঋণাত্মক কাজ, কারণ এখানেও 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে, চলো। আর শূন্য কার্য তোমরা জানো, যখন প্রযুক্ত বল বস্তুর গতির উপরে কোনো প্রভাবই ফেলে না। ধরো এই একটা কাঠের ব্লক আছে, এর ধরো 5 কেজি ভর, যখন আমি ডাব্লু সমান বার করছি তখন এটা 5 × 10 কী হয়ে যাচ্ছে 50 নিউটন। তো নিচের দিকে যে বল দিচ্ছে 50 নিউটন, এর ফলে কোনো কাজ ঘটবে? কোনো কাজই ঘটবে না। বল আর সরণ পরস্পরের লম্বভাবে কাজ করে, বল আর সরণ পরস্পর লম্বভাবে কাজ করে। শূন্য কার্য লম্বভাবে মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরণ ধরো এদিকে ঘুরছে, বল এদিকে ঘুরছে, তো কোনো কাজই করবে না। আমি এই বলটার ফলে কোনো কাজ দেখতে পাচ্ছি কি না? স্যার কোনো কাজই হয়নি। ঠিক আছে, তো 90 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে শূন্য কার্য হয়। হাতে একটা ভারী ব্যাগ নিয়ে সমতল রাস্তায় হেঁটে যাচ্ছে, ব্যাগটা ধরে রাখার জন্য আপনি উপরের দিকে বল প্রয়োগ করছেন, কিন্তু আপনার সরণ ঘটছে সামনের দিকে, তো কী হয়ে গেল? এদের মধ্যে 90 ডিগ্রি কোণ হওয়ার জন্য বলটা শূন্য হয়ে গেল। এছাড়া একটা দেওয়ালকে ধরো ঠেলছো, দেওয়ালটা কোনোভাবে সরবে, নড়বে, চড়বে, কিছুই করবে না, তো সেটা কী হয়ে যাবে? শূন্য কার্য, কারণ এখানে তো বোঝাই যাচ্ছে যে বস্তু সরণই ঘটছে না। আমি যদি একটা দেওয়ালকে ঠেলি, তো দেওয়ালটা কি সরণ ঘটবে? সরণই ঘটছে না, তো আমি প্রথমেই শূন্য বলবো সেটাকে। সেটা তো ইজি, বলাটা তো ইজি যে হ্যাঁ বস্তুটা সরণ ঘটছে না, ইজি। কিন্তু একটা কুলি মাথায় বোঝা নিয়ে হাঁটছে, তুমি একটা সুটকেস নিয়ে হাঁটছো, সেটা কেন শূন্য হলো? তার কারণ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য। ওকে, চলো আমি কিছু প্রশ্ন দিচ্ছি প্রিভিয়াস ইয়ারে, আশা করি তোমরা এতক্ষণ ধরে অনেক কিছু বুঝেছো, প্রশ্নগুলোর অ্যান্সার দাও। চলো, বলছে যদি একটি বস্তুর উপরে বল প্রয়োগ করার পরও সেটি সরণ শূন্য হয়, সেটি সরণ যদি শূন্য হয় তবে কৃতকার্য কী হবে? বলো, সরণ যদি শূন্য হয়ে যায় তাহলে কৃতকার্য শূন্য হয়ে যাবে। সমান ডাব্লু সমান হচ্ছে F × D, তো সরণ যদি শূন্য হয় তাহলে পুরো জিনিসটাই শূন্য হয়ে যাবে, তো কৃতকার্য শূন্য হয়ে যাবে। দেখো 2026-এর লেটেস্ট প্রশ্ন টেকনিশিয়ানের। চলো নেক্সট দেখো, বলছে 21 নিউটনের একটা ধ্রুবক বল কোনো বস্তুকে তার নিজের অভিমুখে 3 মিটার স্থানান্তরিত করলো, সম্পূর্ণ হওয়া কৃতকার্য কত? বলো, ইজি কোশ্চেন। দেখো অ্যাঙ্গেল তো কিছু করেনি, তো ডাব্লু সমান F × D লাগাবো। তো বল কত? স্যার বল হচ্ছে 21, আর স্থানান্তরিত কত করেছে? স্যার 3 মিটার, তো 3 × 1 = 3, 3 × 2 = 6, তো 63 জুল, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও দেখো টেকনিশিয়ানের 2026-এর লেটেস্ট প্রশ্ন একদম। যারা এলপি টেকনিশিয়ানের এক্সাম দিয়ে এসেছে অনেকে মেসেজ করেছে স্যার পরীক্ষা দারুণ হয়েছে, পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্ট, দু একজনের একটু খারাপ হয়েছে। দেখো মন খারাপ করো না, এখন দেখতে পাচ্ছ রেলের কী হারে ফর্ম বেরোচ্ছে, কী হারে পরীক্ষা হচ্ছে, তো যারা মনে হচ্ছে যে স্যার কিছু নাম্বারের জন্য মনে হচ্ছে এবারে থেকে যাবে বা ঠিকঠাক হলো না, যতটা সিলেবাস কমপ্লিট করতে পারলাম না সময়ে, তো আমি বলবো যে হার মেনো না, আবার একবার ট্রাই করো। কারণ যারা ধরো কিছু প্রিপারেশন করেনি তাদের কোনো মনে দুঃখ নেই, কোনো কিছুই নেই, ঠিক আছে, তারা মেসেজও করবে না, কিছু করবে না, কারণ তারা জানে যে আমরা প্রিপারেশনই করিনি। কিন্তু যারা পরীক্ষা দিয়েছে একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে না যে স্যার আজ যদি আমি 2 মাস আগে থেকে পড়া স্টার্ট করতাম আমার কাছে, তাহলে হয়তো ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারতাম বা কিছু, ঠিক আছে, তো তারা একটা প্রিপারেশনে আছো, তো এই প্রিপারেশনটা আমি বলবো থামিও না, আরও এর সাথে কন্টিনিউ করতে থাকো, কারণ সামনে আবার এলপি টেকনিশিয়ানের এক্সাম হতে চলেছে, তো সেখানে মানে এই করো আর কি, ঠিক আছে, মানে এখানে থেমে যেও না আর কি, ঠিক আছে। আর যাদের এক্সাম ভালো হয়েছে তাদের ভালো কথা, কিন্তু তারাও থেমো না, সামনে যে এক্সামগুলো আছে তাদের জন্য প্রিপারেশন খুব ভালোভাবে নাও। তোমরা একটা মানে কী বলবো, একটা ভালো প্রিপারেশনের মধ্যে আছো, এবং সেটাকে যদি কন্টিনিউ করো আরও ভালো প্রিপারেশন মানে হবে, এবং তোমরা এক্সামে মানে একটা প্রবল সম্ভাবনা যে নেক্সট এক্সামগুলো তোমরা হয়তো ক্র্যাক করবে আর কি, ঠিক আছে। তো টু বি কন্টিনিউ, প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো, ঠিক আছে। আর ঠিক আছে, আমার কাছ থেকে যারা পেয়েছো মেসেজ করেছো থ্যাংক ইউ। চলো নেক্সট দেখো, বলছে একটা ধ্রুবক বল দ্বারা সম্পূর্ণ কৃতকার্য নিচের কোনটির ওপরে নির্ভর করে? একটি ধ্রুবক বল দ্বারা সম্পূর্ণ কৃতকার্য নিচের কোনটির ওপরে নির্ভর করে? বলো। আরে আমরা জানি স্যার ডাব্লু সমান F × D ইন্টু cos θ, তো কিসের উপর ডিপেন্ড করছে? বলের ওপরে, সরণের ওপরে, অ্যাঙ্গেলের ওপরে, তো বল সরণ উভয় এবং তাদের মধ্যবর্তী কোণের ওপরে, তো আমি বি আনসার বলতে পারি। স্যার গ্রুপ ডি 2025 কোশ্চেনটা,
দেখো পাচ্ছ কোশ্চেন করতে, তো টেনশন কেন করছো? চলো নেক্সট দেখো। তোমরা টেনশন নেবে না, টেনশন নেওয়ার কাজ হচ্ছে আমার। আমি টেনশন নেবো কীভাবে পড়াবো, কীভাবে কন্টেন্ট দেবো, তোমরা শুধু পড়বে। চলো নেক্সট অ্যান্সার বলো। আচ্ছা এটা কি কোনো স্কিপ করে গেলাম? সেম সেম কোশ্চেন চলে এসছে না? ওকে ওকে ওকে, চলো এটা বলো। একটি গতিশীল বস্তুর উপরে ঘর্ষণ বল দ্বারা সম্পূর্ণ কৃতকার্য সাধারণত কী ধরনের হয়? আরে ঘর্ষণ বল দিলে সেটা কী হবে বলো? আমি বস্তুকে স্মরণ ঘটছে এদিকে, ঘর্ষণ বল এদিকে, মানে 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেল হলো, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কী হয়ে যাবে? স্মরণ শূন্য, এই কৃতকার্য শূন্য হবে। দেখো আরআরবি গ্রুপ ডি এর 9/1/2026 আসা প্রশ্ন, ঠিক আছে? চলো শূন্য না, সরি, নেগেটিভ হবে, ঋণাত্মক। আরে এদিক থেকে এদিক হলে সব ভুলে যাবে, ঋণাত্মক। 180 ডিগ্রি কোণ হলে কী হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। চলো আমি আরেকবার মানগুলো তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। cos 0 ডিগ্রি যদি বলা হয় এর মান 1, যদি বলে cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, আর যদি বলে cos 180 ডিগ্রি তাহলে এর মান হবে কি? -1। তো এগুলো একটু নোট ডাউন করে নাও যদি অসুবিধা হয় কারোর, ঠিক আছে? এছাড়া বাকি মোটামুটি সবাই জানো তোমরা। 50 নিউটনের একটা বল বলছে একটা বস্তুকে 10 মিটার স্থানান্তর করে, তো বলটা তারা কত কৃতকার্য হবে? স্যার এখানে কোনো অ্যাঙ্গেল করেছে না? স্যার কোনো অ্যাঙ্গেলই করেনি, তো cos থিটা লেখারই দরকার নেই আমার। এফ এর মান কত? স্যার 50 নিউটন। সরণ কত ঘটেছে? 10, তার মানে বলতে পারি আমি যে 500 জুল কার্য করেছে, 500 জুল কার্য করেছে। তো এ অ্যান্সার বলো, বলো এ অ্যান্সার করতে পারছো কি পারছো না বলো? পারছো করতে। চলো নেক্সট দেখো। দেখো ভালো প্রশ্ন এটা। 1 কেজি ভরের একটা বস্তুকে স্যার 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দেওয়া হলো, হ্যাঁ? অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত হবে? 1 কেজি বলকে, একটা বলকে কি করেছে? 1 কেজি ভর, ধরো এখানে একটা 30 মিটার উচ্চতা আছে, হাইটটা কত? স্যার 30 মিটার হাইট, 30 মিটার হাইট, 1 কেজি ভর আছে, উপরে এখানে একটা বল আছে, এই বলটা হচ্ছে 1 কেজি ভর। আরে ওয়েট নয় কিন্তু, ভর দিয়েছে, তো মাটিতে ফেলে দিল, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য। বলো কী হবে? দেখো কৃতকার্য সমান আমরা কি জানি? আমরা কি জানি বলো? এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, ঠিক কি না? এখানে বলের পরিমাণ কত? আরে বল কত বলো? এখানে কি বল হবে বলো? বলছে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য, তো এখানে কোনো বল দিয়ে দিয়েছে কি? কোনো বল দেয়নি। স্যার এখানে বল তো নিচের দিকে লাগছে, তো আমি এখানে কি করব? কত ফোর্স লাগছে? না স্যার এম ইন্টু জি। এখানে এম কত দিয়েছে? স্যার এম হচ্ছে 1 কেজি, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান দিয়েছে 10, তার মানে বলতে পারি 10 নিউটন ফোর্স। এখানে ফোর্সের জায়গায় কত লিখবো? 10। কত ডিসপ্লেসমেন্ট ঘটেছে? স্যার 30 ডিসপ্লেসমেন্ট ঘটেছে। স্যার অ্যাঙ্গেল কিছু করেছে? স্যার অ্যাঙ্গেল তো কিছুই করেনি, 0 ডিগ্রি। cos 0 মান কত? 1, তো এখানে অ্যাঙ্গেল কিছু নেই, তো cos 0 মান 1, তো কত হলো এখানে বলো? 300 জুল। তো বলতে পারি 300 জুল কাজ করেছে, বলো 300 জুল কাজ করেছে। তো যদি উপর থেকে ফেলার কথা বলে বা নিচ থেকে ছড়ার কথা বলে ঘাবড়ে যাবে না, সিম্পল। আমার এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা, তো ফোর্স আমরা দেখতে পেলাম, ফোর্স মানে কি জানি? এফ সমান এম জি। কতটা বল আমি যেমন, আরে একটু আগে করালাম না যে একটা কাঠের ব্লক আছে, তো নিচের দিকে কতটা বল প্রয়োগ করবে? ধরো এর ভর হচ্ছে 5 কেজি, তো আমি কি বললাম? ডাব্লু সমান এম জি, তো একে 10 দিয়ে গুণ করলে কত হবে? 50 নিউটন। এই 50 নিউটনটা কি? এই নিচে যে ফোর্সটা লাগছে, নিচে যে বলটা লাগছে, তো এখানে কোনো বল নেই দেখে ঘাবড়ে যেও না, এইভাবে বল বার করে নিতে হবে, ঠিক আছে? আমি এগুলো মুছে দিই, নাহলে পরে আবার ঘাবড়ে যাবে তোমরা। চলো আচ্ছা বলো, এটা বলো। বলছে 5 কেজি ভরের একটা বস্তুকে 4 মিটার উঁচুতে তুলেছে। আচ্ছা, তার মানে এখানে একটা এমন জায়গা আছে, সেটা হচ্ছে 4 মিটার স্যার। আর কত বস্তুর ভরকে তুলেছে? না 5 কেজি। এখানে একটা বস্তু আছে 5 কেজি ওয়েট তার, ঠিক আছে? তো বলছে বস্তুটার ওপর কত বল প্রয়োগ করেছে অভিকর্ষ বলের কারণে? বলো সেম জিনিস, ডাব্লু সমান স্যার এফ ইন্টু ডি। আচ্ছা এটা হোমওয়ার্ক দেবো একটা দিনে তোমাদের, হোমওয়ার্ক দেখি কী করো। আচ্ছা চলো এটা আমি করিয়ে দিই। চলো ডাব্লু ইন্টু এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, ঠিক আছে? স্যার এফ কত? স্যার এই মাত্র বললেন এফ বার করতে গেলে এই যে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ মানে 10, তার মানে বলতে পারি যে 50 নিউটন হচ্ছে বস্তুর ভর, ঠিক আছে স্যার? তো আমি কি করলাম? এখানে ফোর্সের জায়গায় 50 লিখলাম। স্যার বস্তুর ডিসপ্লেসমেন্ট কত ঘটেছে? না স্যার 4 মিটার নিচে নামবে, 4 মিটার নিচে নামবে। কস থিটা কত? স্যার কস থিটার মান তো 0। আরে কস থিটার মান কি 0? দেখো ভালো করে বোঝো, বোঝো ভালো করে, কোশ্চেনটার মধ্যে পার্থক্য বোঝো। দুটো কোশ্চেন কিন্তু সম্পূর্ণ আলাদা, হ্যাঁ? আমি আগের কোশ্চেনটা বলেছিলাম যে 1 কেজি ভরের একটা বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলা হলো। আমি কোনো তোলার কথা বলিনি, কিছুর কথা বলিনি, আমার সিম্পল এই একটা উচ্চতাতে একটা বস্তু ছিল, আমি বস্তুটাকে নিচে ফেলেছি। আমি কোনো তোলার গল্প বলেছিলাম ওখানে না, আমি সিম্পল বলেছিলাম 1 কেজি ভরের একটা বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দিয়েছে, তো অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত হবে? কিন্তু এখানে দেখো কোশ্চেনটা একটু আলাদা। বলছে 5 কেজি ভরের একটা বস্তুকে 4 মিটার উঁচুতে তোলা হলো, প্রথমে তুলেছে,
তারপর বস্তুটির উপরে প্রয়োগ করা অভিকর্ষ বলের কারণে কৃতকার্যের মান, মানে এখানে কিন্তু ফেলছে না, বস্তুটাকে ফেলছে না, বস্তুটাকে ওপরে যে তুলেছে সেই ওপরে যে তুললো তার কারণে অভিকর্ষ বলের কারণে কৃতকার্যের মান জিজ্ঞাসা করেছে, এখানে বস্তুকে ফেলার কথা বলেনি। তো ভালো করে ভেবেচিন্তে আনসার দাও। স্যার এক্ষেত্রে কী হবে? দেখো দেখো আমি আরেকবার জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি তোমাদের। হ্যাঁ, এই দেখো, ধরো আমি একটা বল আছে, হ্যাঁ, এই বলটা হচ্ছে 5 কেজির বল। স্যার এটা 5 কেজির বল, আমি একে ওপরে তুলছি, ঠিক আছে। আমি যখন একে ওপরে তুলছি, এর নিচের দিকে নিশ্চয়ই একটা ওর ওয়েট আছে। আরে বলো না, ওয়েট আছে না নেই? স্যার ওয়েট আছে। ওয়েট মানে কি? আরে ওয়েট মানে কি? মানে বস্তুর যে ভর আর অভিকর্ষজ ত্বরণ, সেটা আমাদের ওয়েট, মানে 50 নিউটন। নিচের দিকে সে কতটা বলে নিচের দিকে টানছে নিজেকে? স্যার 50 নিউটন বলে। কিন্তু আমি ওকে ওপরে তুলছি, আরে ওপরে তুলছি, ওপরে যে তুলছি, কতটা উপরে তুলেছি? স্যার 4 মিটার। স্যার আমি কতটা উপরে তুলেছি? আমি 4 মিটার উপরে তুলেছি। ঠিক আছে স্যার, এতদূর পর্যন্ত বোঝা গেছে? স্যার 4 মিটার উপরে তুলেছি। আমি বলছি যে এখানে কস থিটা অ্যাঙ্গেলের মান কত হবে? আমি তো এখানে এফ পেয়ে গেলাম, যে এফ হচ্ছে আমার 50 নিউটন, যে নিচের দিকে যে বলটা টানছে নিচের দিকে, সেটা হচ্ছে 50 নিউটন ফোর্স। ঠিক আছে স্যার, ডিসপ্লেসমেন্ট আমি 4 মিটার পর্যন্ত উপরে তুলেছি, ঠিক আছে। কিন্তু কস থিটা কী হবে? দেখো আমি তোমাদের যে এর আগে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে এখানে একটা কাঠের ব্লক আছে, সেই কাঠের ব্লকটা সরণ ঘটছে এদিকে, সরণ ঘটছে এদিকে, আর বস্তুকে টানছে কোন দিকে? নিচের দিকে। বাদ দাও, আমি সব কিছু বাদ দাও, এখানে আমার একটা জিনিস বলো আমাকে, আমি বস্তুটাকে তুলছি এদিকে আর বস্তুটার ফোর্স দিচ্ছে এদিকে, তো এদের মধ্যে কত অ্যাঙ্গেল? কত অ্যাঙ্গেল বলো? 180 ডিগ্রি। তো মনে রাখবে এখানে কিন্তু কস থিটা হয়ে যাবে 180 ডিগ্রি, আর কস 180 ডিগ্রির মান কত? স্যার -1। তার মানে 50 4 কত হবে? 200। তার মানে বলতে পারি -200 জুল। বলো -200 জুল। তার মানে অ্যান্সার আমি বলতে পারি ডি। দেখেছো এখানে 200 জুলও অ্যান্সার আছে, করলেই কিন্তু ভুল। বলো, পাম্পার প্রশ্ন, খুব ভালো প্রশ্ন ছিল এটা, একদম হালুয়া প্রশ্ন নয়, দেখো এলপির প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, বস্তুকে ওপর থেকে ফেলছে না বস্তুকে ওপরে তুলছে, হ্যাঁ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি বস্তুকে এখানে উপরে তোলার জায়গায় বলতাম আমি বস্তুকে ছুঁড়ে দিয়েছি, সেম কেসই হতো কিন্তু, কারণ আমি যখন বস্তুটাকে ছুঁড়ছি ওপরের দিকে, তখনও পর্যন্ত কি আমার এর যে ওয়েট, এর যে ফোর্স, সেটা কিন্তু নিচের দিকেই লাগছে আমার। আর আমি তোমাদের প্রথমেই বললাম না, যে একটা বস্তুকে যদি ছোড়া হয় ওপর দিকে, মানে আমি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করছি, তার মানে অবশ্যই আমার ওয়ার্ক যেটা আসবে সবসময় নেগেটিভেই আসবে। আর নেগেটিভে কেন আসছে দেখো, একটা এক্সাম্পল পেলাম, তোমাদের বুঝিয়েও দিলাম। ওকে, চলো। আচ্ছা, এই প্রশ্নটা দেখো কি বলছে, 20 নিউটনের একটা বল কোনো বস্তুকে 2 মিটার স্থানান্তরিত করে এবং 20 জুল কার্য করে। কার্যটা বলে দিয়েছে এখানে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, প্লিজ তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো, মানে আমি যে পড়াচ্ছি তোমাদের মাথায় কিছু ঢুকছে, কিছু হেল্প হচ্ছে, এবং তোমরা করতে পারছো কিনা কোশ্চেন আমি বুঝতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি। স্যার এনার্জি কি? স্যার এনার্জি কিছুই নয়, কাজ করার যে সামর্থ্য তাকেই শক্তি বলে। সিম্পল ব্যাপার, কাজ করার যে সামর্থ্য তাকেই শক্তি বলে। আমি যদি বলি এই শক্তির একক কী? আচ্ছা, এই শক্তির একক কী বলো? শক্তির একক কী? সেম একক। এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে স্যার জুল। ঠিক আছে, আচ্ছা, শক্তি স্কেলার রাশি না ভেক্টর রাশি? মনে রাখবে শক্তি একটা স্কেলার রাশি, এর কেবল মান আছে, কোনো দিক নেই। তো শক্তি মনে রাখবে একটা কী রাশি? স্কেলার রাশি। আচ্ছা বলো তো, ওয়ার্ক কী রাশি? ওয়ার্ক স্কেলার না ভেক্টর? মনে রাখবে ওয়ার্ক কিন্তু স্কেলার রাশি, হ্যাঁ, ভেক্টর করে দিও না। মেনলি কী হয় বলো তো, ওয়ার্ক সমান কি? এফ ইন্টু ডি। হ্যাঁ, এফ ইন্টু ডি। তো এই যে এফ ইন্টু ডি বলছি ফোর্স, এটা একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, এই দুটো ভেক্টর রাশির মাল্টিপল কিন্তু একটা স্কেলার রাশি, সেটা হচ্ছে ওয়ার্ক। এটা কিন্তু মাথায় রাখবে, ভুলবে না। ওয়ার্ককে ভেবো না যে স্যার এত ডাইরেকশন করছি তার মানে ওয়ার্কস ভেক্টর রাশি, তা কিন্তু নয়। কারণ এর ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এই দুটোই ভেক্টর, এই দুটোর গুণফলে কী তৈরি হয় না, একটা স্কেলার রাশি তৈরি হয়। তো ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি। আর শক্তি আমি এখানে কী বললাম? শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি, আর এসআই ইউনিট হচ্ছে জুল। আচ্ছা, শক্তি সম্বন্ধে একটা জিনিস জেনে রাখো, যেটাকে বলে শক্তির নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি, হ্যাঁ, শক্তির নিত্যতা সূত্র মানে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিছু না, এটা ব্যাপারটা বুঝবে। শক্তির সৃষ্টি বা ধ্বংস কিছুই করা যায় না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করতে পারি। মহাবিশ্বের যে মোট শক্তির পরিমাণ সেটা নির্দিষ্ট, ওকে কখনো তুমি শেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সাপোজ ধরো
ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরছে। তো ফ্যানের মধ্যে যেটা আমি দিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, মানে হচ্ছে বৈদ্যুতিক শক্তি দিলাম। এবং ফ্যান যেটা ঘুরছে ওটা কী দিলাম তো বলো? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার করলাম। ঠিক আছে, মানে যে কোনো বস্তুকে আমরা যখন একটা শক্তি থেকে একটা শক্তি দিই, শুধুমাত্র শক্তিটার রূপটা পরিবর্তন হয়, কিন্তু শক্তিটা আলটিমেট একই থাকে। কারণ আবার বলছি, শক্তির নিত্যতা সূত্র অনুসারে বা ল অফ কনজারভেশন রূপ অনুযায়ী, এনার্জি অনুযায়ী শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবল একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। ঠিক আছে, চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এখানে পরিষ্কার লেখা আছে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, আন্তর্জাতিক পদ্ধতি থেকে জুল বলা হয়, শক্তি একটা স্কেলার রাশি, এর মান আছে কোনো দিক নেই, আর শক্তির নিত্যতা সূত্র, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট বা অপরিবর্তনীয়। ওকে, দেখো শক্তির অনেকগুলো রূপ আছে। ঠিক আছে, রূপ অনেক আছে, যেমন গতিশক্তি, স্থিতিশক্তি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, নিউক্লিয় শক্তি, আলোক শক্তি, রূপ অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমি বললাম তোমাদের আলটিমেট শক্তি কিন্তু সৃষ্টি ধ্বংস কিছু করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে দেওয়া যায়। এতগুলো রূপ আছে, আমাদেরকে এখানে দুটো রূপ সম্বন্ধে পড়তে হবে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, তো চলো আমরা যেটা প্রথমে পড়বো সেটা হচ্ছে গতিশক্তি সম্পর্কে। চলো শুরু করা যাক। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে গতিশক্তি কী, কাইনেটিক এনার্জি কী, তোমরা সিম্পল বলবে যে কোনো বস্তু তার গতির জন্য যে সামর্থ্য অর্জন করে সেটাই গতিশক্তি, বা গতির জন্য যে শক্তি আসে, যে যে সামর্থ্য আসে। আরে গতির জন্য, কোনো একটা বস্তুর গতির জন্য যে সামর্থ্যটা আসে সেটাই হচ্ছে গতিশক্তি। যেমন ধরো একটা ট্রাক চলছে, চলন্ত ট্রাক, একটা চলন্ত সাইকেল, একটা ধরো একটা ফুটবলে কেউ লাথি মারলো, সেটা গতি পেলো, গতিশক্তি। তার মানে কি, সে তার গতির জন্য যে শক্তি, যে সামর্থ্যটা লাভ করছে সেটাই গতিশক্তি। একটা ধরো জল বয়ে যাচ্ছে, কন্টিনিউ একটা নদীর জল বয়ে যাচ্ছে, সেটাও একটা গতিশক্তি সে লাভ করছে। তো আমরা গতিশক্তিকে আমরা কি লিখতে পারি না, গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি, হলো কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে গতিশক্তি। গতিশক্তি যে কোনো বস্তু, চলন্ত গাড়ি, ছুটন্ত বল, বহমান বাতাস বা নদী, এর মধ্যে গতিশক্তি বিদ্যমান। গতিশক্তির একটা ফর্মুলা সিম্পল মনে রাখবে, হাফ এমভি স্কোয়ার। গতিশক্তি সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার। একটা কথা বলবো তোমাদের, আমি যখন বলছি যে গতিশক্তি সমান হাফ এমভি স্কোয়ার, তো আমি বলছি যে তার গতির জন্য যে কাজ করার যে সামর্থ্য, তার মানে আমি বলতে পারি যে কোথাও না কোথাও এটা ওয়ার্ক হিসাবে নিতে পারি আমি, আরে কাজ হিসাবে নিতে পারি, ডাব্লু সমান লিখতে পারি এটা, যে কোথাও না কোথাও এটাও একটা কাজ। তার জন্য তোমাদের যে এই ফর্মুলাটা এসছে হাফ এমভি স্কোয়ার, কী করে এলো সেটা তোমাদের বোঝাতে হবে। তোমাদের দেখো পরিষ্কার কথা বলছি, তোমাদের না সিম্পল এইটাতেই কাজ মিটে যাবে, যে গতিশক্তি সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার। যদি কেউ জানতে চাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি হাফ এমভি স্কোয়ার আসে কোথা থেকে, তাহলে তোমরা ফিল করতে পারবে জিনিসটা। দেখো এদিকে চলে এসো, দেখো আমরা স্টেপ বাই স্টেপ বুঝবে। আমরা ডাব্লু সমান এটা লিখতে পারি স্যার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। স্যার এই মাত্র বলেছেন, অবশ্যই লিখতে পারি ডাব্লু সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বোঝো ব্যাপারটা, মুখস্থ তো এমনি হয়ে গেছে হাফ এমভি স্কোয়ার। আমি এটা লিখতে পারি যে এফ সমান এম ইন্টু এ, বস্তুর ভর ইন্টু অ্যাক্সেলারেশন লিখতে পারি। হ্যাঁ স্যার অবশ্যই লিখতে পারো, ইন্টু ডি। ঠিক আছে, ঠিক আছে। এবার এদিকে লক্ষ্য করো, ধরো একটা বস্তু আছে এখানে, হ্যাঁ ধরো একটা বস্তু আছে এখানে, ঠিক আছে। এই বস্তুটার ভর মেনে নিলাম আমি এফ, কত মেনে নিলাম এফ। ঠিক আছে, এই একটা প্লেন, এই বস্তুর একটা প্লেনের ওপরে আছে, বস্তুর ভর হচ্ছে এম। ঠিক আছে, আমি মানলাম যে আমি এখানে না এফ বল দিচ্ছি, কত বল দিচ্ছি, এফ বল দিচ্ছি। ঠিক আছে, তো যখন বস্তুটা স্টার্টিং হয় তার যে প্রাথমিক গতিশক্তি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সে শুরু হচ্ছে, মানে স্টার্ট করিনি, এখন আমি ফোর্স দিইনি, তো বস্তুটা স্থির অবস্থায় আছে, তো 0 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি তার প্রাথমিক গতিশক্তি। আমি ইউ দ্বারা ডিনোট করতে পারি কি পারি না? হ্যাঁ স্যার, ইউ দ্বারা ডিনোট করা যায় প্রাথমিক গতিশক্তিকে। আমি মানলাম যে যখন আমি ফোর্স দিলাম না, এই বস্তুটা মুভ করে এখানে চলে এলো। এই বস্তুটা কোথায় চলে এলো, কালারটা সেম রেখে দিই, মুভ করে বস্তুটা আমার এখানে চলে এলো। ঠিক আছে, ঠিক আছে স্যার বস্তুটার মধ্যে আমার কত ভর থাকবে? আরে ভরের তো চেঞ্জ হবে না, এমই থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বস্তুটার যে গতিশক্তি ছিল না ইউ, আরে ইউ কত, ইউ তো 0, কিছু নেই। তো মানলাম আমি এটা গতিশক্তিটা আমি ইউ লিখলাম, হ্যাঁ মানে প্রাথমিক গতিশক্তিটা ইউ ছিল, তো ইউ তো 0, ইউ এর তো কোনো মানই নেই এখানে, শূন্য। আমি মানলাম যে ইউ থেকে এর এখন গতিশক্তি না ভি হয়ে গেছে, কত হয়ে গেছে, ভি। অন্তিম গতিবেগ আমি মেনে নিলাম ভি হয়ে গেছে। আর এই বস্তুটা যে ডিসপ্লেসমেন্ট ঘটেছে, এই ডিসপ্লেসমেন্ট বস্তুটা স্মরণ ঘটেছে, সেটা হচ্ছে ডি মেনে নিলাম আমি। ঠিক আছে, তো আমি লিখলাম যে ডাব্লু সমান এফ ইন্টু ডি, এখান থেকে আমি লিখলাম। আমি এফ সমান এম ইন্টু এও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা বলো আমাকে,
আমি এখানে এম এর জায়গায় এম লিখলাম, আমি এর জায়গায় এটা কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি বেগের পরিবর্তনের হার, তার মানে আমি এ সমান শিখেছিলাম না ভি মাইনাস ইউ বাই টি। আরে বলো শিখেছিলাম না শিখিনি? হ্যাঁ স্যার শিখেছিলাম। এখানে ইউ কি স্যার প্রাথমিক বেগ তো জিরো, এখানে তো ইউ এর তো কোনো অস্তিত্ব নেই, তো আমি এ সমান লিখতে পারি ভি বাই টি। আরে এ সমান আমি লিখতে পারি ভি বাই টি, হ্যাঁ স্যার, ইন্টু ডি। ঠিক আছে, একদূর পর্যন্ত কোনো সমস্যা না। এখানে আমার এম যেমন আছে আমি সেরকম লিখলাম, এখানে ভি বাই টি যেমন আছে আমি সেরকম লিখলাম। আমি একটা ফর্মুলা শিখেছিলাম মনে আছে, এখানেই দেখাচ্ছি, মুছে দিচ্ছি আমি এখানে। আমরা ফর্মুলাটা কি জানতাম যে এ সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরে মনে পড়ছে ফর্মুলা? হ্যাঁ স্যার। স্যার বস্তুর স্মরণ কত ঘটেছে এখানে? স্যার বস্তুর স্মরণ ঘটেছে ডি, তো আমি লিখলাম এখানে ডি। ঠিক আছে স্যার, প্রাথমিক বেগ তো শূন্য, তাহলে এই পুরোটাই শূন্য হয়ে যাবে, তো আমি এখানে কিছুই লিখলাম না, এটা কোনো অস্তিত্বই নেই, শূন্য। ঠিক আছে, এবার হচ্ছে হাফ ইন্টু এর জায়গায় কি লিখতে পারি? স্যার এর জায়গায় আমি ভি বাই টি লিখতে পারি, হ্যাঁ স্যার ভি বাই টি লেখা যেতে পারে, ইন্টু টি স্কোয়ার। যদি কাটাকুটি করি একটা টি এর সঙ্গে একটা টি কেটে গেল, তার মানে এখানে কী রইলো বলো? ভিটি বাই টু। আরে ভিটি বাই টু রইলো না, তো আমি ডি সমান লিখতে পারি ভিটি বাই টু, হ্যাঁ স্যার ডি সমান ভিটি বাই টু লেখা যেতেই পারে। আমি কি করলাম, এই টি আর টি কেটে দিলাম, তো আমার এখানে কি এলো? এম ইন্টু ভি স্কোয়ার বাই টু। বলো এলো? এলো কি না? আচ্ছা আমি এটা এইভাবে লিখতে পারি, এই যেহেতু নিচে দুই আছে আমি এটা লিখতে পারি একের দুই, একের দুই, আর কি পড়ে রইলো? এম ভি স্কোয়ার। তো এটাই তো ডাব্লু, এটাই তো ডাব্লু, এটাই তো ডাব্লু, ডাব্লু আর অন্য কিছু নয়। আরে বোঝা গেল কি গেল না বলো? আমি এটা বক্স করে দিই, জাস্ট এটা আমি বক্স করে দিই। তাহলে ডাব্লু সমান কি এলো? হাফ এম ভি স্কোয়ার। আমি তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, স্থিতিশক্তি হোক গতিশক্তি হোক, একটু পরে স্থিতিশক্তিও পড়াবো দেখতে পাবে, এটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, এটা ওয়ার্ক, অ্যাকচুয়াল কার্যই এটা। সেই জন্যই তো শক্তির একক জুল। গতির জন্য যে সামর্থ্য অর্জন করছে কাজ করার, সেটাই তো গতিশক্তি। তো ডাব্লু সমান হাফ এম ভি স্কোয়ার আসে কোথা থেকে? এখান থেকে আসে, এখান থেকে। আবারও বলছি, যদি মনে হচ্ছে কারোর এটা অসুবিধা হচ্ছে, মনে রাখার প্রয়োজন নেই, সিম্পল তোমরা মনে রাখবে গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তোমাদের অঙ্ক হয়ে যাবে, কোশ্চেন হয়ে যাবে, কিন্তু কোথাও না কোথাও ফিল পাবে না। বাকি স্যাররা যেভাবে পড়ায়, যেভাবে তোমরা পড়ো, প্রচুর প্রচুর নোট নিয়ে আসে, পুরো একদম পেজ ভর্তি করে প্রচুর নোট নিয়ে আসে লেখা, বাস ওখান থেকে মুখস্থ করে নাও, পরীক্ষার সময় লিখতে পারো না, সেরকম ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো একটু বোঝার চেষ্টা করবে, না বুঝতে পারলে একবার দুবার দেখবে। ঠিক আছে, চলো পড়ার ধরনটাকে চেঞ্জ করতে হবে, একদিন যেভাবে পড়তে সেভাবে পরীক্ষা ক্র্যাক করা যাবে না। ঠিক আছে, একটু ধরন চেঞ্জ করতে হবে, একটু কনসেপ্টগুলো বুঝতে হবে তোমাদেরকে। চলো যেগুলো বললাম এখানে সব লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, যে গতিশক্তি তো এটা জানলে, এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ বা ভেলোসিটি, যেটা মিটার পার সেকেন্ড বলা হয়। কাইনেটিক এনার্জি তাহলে কী একক হচ্ছে? জুল, কারণ কাইনেটিক এনার্জি কি? গতিশক্তি কি? শক্তির, তো শক্তির একক কী মাত্র বললাম? জুল, তো এখানেও জুল হবে। চলো দৈনন্দিন জীবনে গতিশক্তির কিছু উদাহরণ তোমরা বলো। এই যে দৌড়াচ্ছে, কত সুন্দর অ্যানিমেশন দেখো, এই যে দৌড়াচ্ছে, এটা কি গতিশক্তি বলতে পারি? হ্যাঁ স্যার অবশ্যই বলতে পারি গতিশক্তি। স্যার এই যে মিস্টার বিন সাইকেল চালাচ্ছে, গতিশক্তি বলতে পারি? হ্যাঁ স্যার এও তো গতিশক্তি রয়েছে, গতির জন্য যে কার্য করার যে সামর্থ্য পাচ্ছে, এটাই তো গতিশক্তি, তো গতিশক্তি স্যার। স্যার এখানে নদীতে জল বয়ে যাচ্ছে কত সুন্দর, স্যার এটাকে গতিশক্তি বলতে পারি? হ্যাঁ স্যার গতিশক্তি বলতেই পারি। স্যার এখানে ফুটবল গড়িয়ে যাচ্ছে, গতিশক্তি বলতে পারি? হ্যাঁ স্যার গতিশক্তি বলতে পারি। দেখো এগুলো তোমাদের মাইন্ডের মধ্যে একদম ফ্রেশ তাজা থাকবে পুরো পরীক্ষার আগে। হ্যাঁ, তো এগুলো দৈনন্দিন জীবনে গতিশক্তি উদাহরণ হিসেবে তো মানতে পারো। ওকে চলো কিছু এক্সাম্পল এখানে তোমরা ডাইরেক্টও মনে রাখতে পারো, তোমাদের দেখিয়ে দিলাম, বা এগুলো তোমরা মনে রাখতে পারো। ওকে আচ্ছা এখানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি দিয়েছি, যদি মনে রাখতে চাও রাখো, না হলে রেখো না। কারণ হচ্ছে আমি তোমাদের যখন কোশ্চেন করাবো এগুলো একটু আলোচনা করবো, আমি আলোচনা করবো মানে তখন সেক্ষেত্রে বুঝবে। যেমন ধরো আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই পদ্ধতিতে গতিশক্তির একক হচ্ছে জুল, আমরা জানি। গতিশক্তি একটা স্কেলার রাশি, কেবল মান আছে কোনো দিক নেই, স্যার এটাও আমরা জানি। বেগের উপর নির্ভরতা, দেখো গতিশক্তি বেগের বর্গ, মানে কি আমরা লিখি হাফ এম ভি স্কোয়ার, তো বেগের সাথে কি সম্পর্ক? বর্গের সম্পর্ক। হ্যাঁ, গতিশক্তি বেগের বর্গের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তো যদি বেগ দ্বিগুণ করা হয়, যদি কারণে বেগটা দ্বিগুণ করা হয়, তাহলে গতিশক্তিকেও আমরা কি করব? গতিশক্তিটাও 4 গুণ হয়ে যাবে। কেউ ভাববে না যে গতিশক্তি যদি দ্বিগুণ করা হয় যে তাহলে গতিশক্তি, বোঝো আমি আরেকবার রিপিট করছি, যদি বেগটাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি তো এটাও কি দ্বিগুণ হবে? না, এটা 4 গুণ হয়ে যাবে, কারণ এর সঙ্গে তো মানে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু বেগের বর্গের সাথে, মানে বেগের যদি বর্গ করা হয়, ঠিক আছে, মানে বেগটা দ্বিগুণ হলো, তাহলে 2 স্কোয়ার 4 গুণ হয়ে যাবে কাইনেটিক এনার্জিটা, গতিশক্তিটা। ঠিক আছে, আচ্ছা যদি বেগটাকে 3 গুণ করা হয় তাহলে 3 স্কোয়ার করে দেবে, তাহলে 9 গুণ হয়ে যাবে। পুরো ক্যালকুলেশন করতে যাবে না, আমি এগুলো কেন দিয়েছি, কারণ তোমাদের কোশ্চেন একটু পরে তোমাদের দেখাবো, দেখবে কোশ্চেন না, তোমরা পুরো সলিউশন করতে যাও, পুরো সলিউশন করতে যাবে না। যদি দেখো যে বেগটাকে 3 গুণ করেছে বা 4 গুণ করেছে বা 5 গুণ করেছে, সিম্পল তা স্কোয়ার করে দাও,
সেটাই হয়ে যাবে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, সেই জন্য জিনিসগুলো দিয়েছি আমি। ভরের উপর নির্ভরতা, গতিশক্তি ভরের সাথে সরাসরি সমানুপাতিক, দেখতেই পাচ্ছি এম এর সাথে সরাসরি সমানুপাতিক। ভর যদি দ্বিগুণ হয় গতিশক্তিও দ্বিগুণ হবে। এখানে আবার স্কোয়ার করতে যেও না, কারণ সরাসরি সমানুপাতিক, কোনো বর্গ টর্গের ব্যাপার নেই। আর গতিশক্তি সর্বদা ধনাত্মক বা শূন্য হয়, কখনো ঋণাত্মক হতে পারে না গতিশক্তি, মনে থাকবে। চলো চলো কিছু, আচ্ছা আরেকটা জিনিস আছে, ওয়ার্ক এনার্জি থিওরম, এটা ব্যাপারটা বোঝো। তারপর একটা ছোটো টপিক আছে, তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো। ওয়ার্ক এনার্জি থিওরম, এই জিনিসটা কীরকমভাবে বোঝাবো তোমাদেরকে। ধরো ধরো মানে এখানে এই জিনিসটা বলতে চাই যে কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল মোট বল দ্বারা যে কৃতকার্য, সম্পূর্ণ কৃতকার্য, যে কৃতকার্যটা হয় সেটা বস্তুর গতিশক্তির যে পরিবর্তন হয় তার সঙ্গে সমান হয়। মানে সহজ কথা যদি বলতে হয়, কোনো বস্তুর উপরে যদি কাজ করা হয় তার গতিশক্তি ঠিক ততখানি পরিবর্তন হবে। সাপোজ ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুর ধরো ভর হচ্ছে এম, বস্তুর প্রথমে গতিশক্তি, প্রাথমিক গতিশক্তি ইউ, ঠিক আছে। তো বস্তুটা কি হলো না, এখানে এখানে তার যে গতিশক্তি, আমি মানলাম যে এখানে কিছু একটা গতিশক্তি তার আছে, ঠিক আছে, এখানে কিছু একটা গতিশক্তি আছে। তো আমি যখন একে বল প্রয়োগ করবো, না আমি যখন একে বল প্রয়োগ করবো, এবং বল প্রয়োগ করার পর কী হবে না, বস্তুর ভর ধরো সেম রইল, বস্তুর গতি মানে আগে ইউ ছিল গতি, এখন ধরো ভি হয়ে গেল, ঠিক আছে, এখন ধরো ভি হয়ে গেল। তো বস্তুর এখানে যা গতিশক্তি আর এখানে যা গতিশক্তি, তার তো কিছু পরিবর্তন হবে। আর এই পরিবর্তনটা আমি এখানে যে ওয়ার্ক করলাম, না আমি যে ওয়ার্ক, যে কাজ করলাম, সেই কাজের সঙ্গে বলছে সমান হবে। হ্যাঁ, আমি আরেকবার বলছি, বলছে কোনো বস্তুর উপর আমি যতটা কাজ করব এদের মধ্যে যে গতিশক্তির পরিবর্তন হবে, এটার যে গতিশক্তি আর এটার যে গতিশক্তি, দুটোকে আমি যদি মাইনাস করি, সাপোজ আমি কথা বলছি, ধরো প্রথমে আমার গতিশক্তি বেরিয়েছে 5 জুল, হ্যাঁ, আর দ্বিতীয়বারে আমার গতিশক্তি বেরোলো সাপোজ 10 জুল, অবশ্যই পরবর্তীকালে বাড়বে, অন্তিম গতিশক্তি বাড়বে, কারণ আমি যখন ফোর্স দিচ্ছি, ওয়ার্ক করছি, তখন গতিশক্তি বাড়বে। তো এদের মধ্যে যে গতিশক্তির পার্থক্য, কত পার্থক্য না স্যার 5 জুলের পার্থক্য। এই 5 জুলটা বলছে ওয়ার্ক ডানের সঙ্গে সমান, কৃতকার্যের সঙ্গে সমান। বলো বোঝা গেছে যে আমি যতটা কার্য করেছি এই গতিশক্তি পরিবর্তনের জন্য, কতটা কার্য করেছি না, এদের মধ্যে গতিশক্তির যে পরিবর্তন এসেছে সেটাই হচ্ছে ওয়ার্কের সঙ্গে সমান। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম, বাস, আর কিছু নয়। ঠিক আছে, ধরো আমি কথা বলছি, আমি মানলাম যে প্রাথমিক গতিশক্তি আমি দেখো কাইনেটিক এনার্জি কে ই দিয়ে লেখে, প্রাথমিক গতিশক্তি ধরো কে ই এফ, এটা কি প্রথমে গতিশক্তি, ফার্স্ট গতিশক্তি। সেকেন্ডের যে গতিশক্তি এলো সেটা হচ্ছে ফার্স্ট গতিশক্তি কে ই এফ বাদ দাও, আমি এইভাবে লিখছি, চলো, যে ইনিশিয়াল যে গতিশক্তি, ধরো ইনিশিয়াল গতিশক্তি আমি ইনিশিয়াল মানে আই দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে, এটা ধরো আছে 12m⁴, ঠিক আছে স্যার। আমি ফাইনাল যে গতিশক্তি, ধরো ফাইনাল গতিশক্তি কাইনেটিক এনার্জি আমরা যেমন লিখি সেরকমই লিখলাম কাইনেটিক এনার্জি, এটা ইনিশিয়াল তাই আই দিলাম, আর ফাইনাল গতিশক্তি আমি এফ দ্বারা ডিনোট করলাম। ধরো এটার ফাইনাল গতিশক্তি হচ্ছে 12mv²। তো এদের মধ্যে পার্থক্য কী এলো স্যার, এদের মধ্যে পার্থক্য এলো গতিশক্তির, একটা হচ্ছে 12mv², একটা হচ্ছে 12mu², একটা হচ্ছে 12mu²। তো এদের মধ্যে কত এলো দেখো, 12m এটা কমন, v² - u², এটা কার সঙ্গে সমান না, এদের যে কৃতকার্য করেছি, নেট যে কার্য, এই কৃতকার্যের সঙ্গে সমান। আমি তোমাদের এটা বলতে চাইছি। বা তোমরা এটাও লিখতে পারো, এখানে ইনিশিয়াল গতিশক্তিকে আমরা কে ই আই দ্বারা ডিনোট করলাম, আর মানে ফাইনালটা যেহেতু বড়, ফাইনালটা আমি সামনে লিখছি যে এটা হচ্ছে ফাইনাল গতিশক্তি, এর সঙ্গে ইনিশিয়াল প্রাথমিক গতিশক্তি, এর যে বিয়োগফল সেটাই হচ্ছে আমার নেট কৃতকার্য, মোট কৃতকার্য। বোঝা গেল? ব্যাস, এইটুকু শুধু মনে রাখো। চলো, যেটা বললাম তোমাদের একবার দেখিয়ে দিই, যখন আমি কোশ্চেন করাবো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু পরে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল মোট বল দ্বারা সম্পূর্ণ কৃতকার্য বস্তুটি গতিশক্তি পরিবর্তনের সঙ্গে সমান। বা বলতে পারো কোনো বস্তুর উপর কাজ করা হলে তার গতিশক্তি ঠিক ততখানি পরিবর্তন হয় যতটা কিনা কাজ করা হয়েছে। তো মোট কৃতকার্য সমান এই যে ফাইনাল গতিশক্তি তার সঙ্গে প্রাথমিক গতিশক্তি, এর যে বিয়োগফল সেইটাই। বা বলতে পারো 12mv² - 12mu², মানে এটা আমার ফাইনাল গতিশক্তি, এটা হচ্ছে আমার প্রাথমিক গতিশক্তি, ঠিক আছে, এই দুটোর বিয়োগফল। ব্যাস, শুধু এইটুকু মনে রাখো। ওকে, চলো কোশ্চেনের অ্যান্সার দাও এবারে। অনেক বুঝেছো তোমরা, বোঝার পরে তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা বলো। বলছে কাজ করার যে সামর্থ্য তাকে আমরা কি বলি
বলো এনার্জি শক্তি বলি আমরা, তাই তো। বলছে কোনো গতিশীল বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে কি বলা হয়? তাকে স্যার কাইনেটিক এনার্জি বলা হয়, গতিশক্তি বলা হয়। দেখো গ্রুপ ডি 2025-এর প্রশ্ন এটা। আগে কোশ্চেন বাদ চলে গেল, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এটা বলো 4 কেজি ভর বিশিষ্ট একটা বস্তুর গতিশক্তি 72 জুল, সেটি দ্রুতি নির্ণয় করো। বলো এলপি 2026-এর, বলো। স্যার দেখো একটা কাজ কি করা যাবে না, আমরা কি করব না, হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা আমাদের। হাফ এম ভি স্কোয়ার সমান কত বলে দিয়েছে বলো? 72 জুল। গতিশক্তি বলে দিয়েছে 72 জুল, গতিশক্তি বলে দিয়েছে 72 জুল। দ্রুতি নির্ণয় করেছে, দ্রুতি মানে হচ্ছে ভিটা নির্ণয় করতে হবে আর কি, ঠিক আছে। তো হাফ এম এর মান কত দিয়ে দিয়েছে স্যার? এম এর মান 4, আর এখানে পড়ে রইল ভি স্কোয়ার, এটা রইল 72। তো আমি যদি ভি স্কোয়ার সমান লিখি তাহলে 72 ইন্টু 2/4 হয়ে যাবে। তো 4 18 72, মানে 18 2 36, তাহলে ভি এর মান কত হয়ে যাবে? √36, মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, নাকি? হ্যাঁ 6 মিটার পার সেকেন্ড। তো এ হয়ে যাবে সঠিক আনসার, বলো এ হয়ে যাবে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, আশা করি করতে পারছো তোমরা এবার। আরে করতে পারছো তো? চলো টেকনিশিয়ানে 2026-এর প্রশ্ন করো। 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলন্ত এম ভরের একটা বস্তুর গতিশক্তি 25 জুল। যদি এর বেগ দ্বিগুণ করা হয়, 10 মিটার পার সেকেন্ড করা হয়, গতিশক্তি কত হবে? আমি কোনো ক্যালকুলেশনে যাব না, আমাকে ডাইরেক্ট আনসার চাই আমার। আমি কিছুক্ষণ আগে বলেছি যে গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তির সঙ্গে আমার বর্গের সম্পর্ক। তো যদি আমি বেগটাকে দ্বিগুণ করি তাহলে কাইনেটিক এনার্জি আমার কত? দ্বিগুণ করে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, মানে দ্বিগুণ করে আমার 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তো কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে না? এ স্কোয়ার করে দাও, 10 স্কোয়ার কত হবে? 100। তো 100 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আমার পুরো ক্যালকুলেশনের দরকার আছে, আমাকে বলো। সরি 100 জুল হয়ে যাবে, কাইনেটিক এনার্জি 100 জুল। তো মানে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, বলো। আমি কেন ক্যালকুলেশন করতে যাব এত কিছু, এত রামায়ণই করতে যাব না। চলো আমি যে তোমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম পড়ালাম সেখান থেকে টেকনিশিয়ানের প্রশ্ন এসেছিল, বলো অ্যান্সার বলো তো এটার। একটা গাড়ির ভর বলে দিয়েছে 120 কেজি, গাড়ির গতিবেগ 72 কিলোমিটার পার আওয়ার থেকে বাড়িয়ে 108 কিলোমিটার পার আওয়ার করেছে। তো কত পরিমাণ কার্য করতে হবে আমাকে বলো। দেখো 120 কেজি ওয়েট আছে, হ্যাঁ 120 কেজি, আরে 120 কেজি ওয়েট আছে, ঠিক আছে। তো 120 কেজি ওয়েট আছে, ঠিক আছে। এর বলছে গতিবেগ 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো গতিবেগ আমার দেখো সব কিছু এসআই ইউনিটে যায়, ঠিক আছে। তো 72 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে যাই, কী করতে হবে? সিম্পল স্যার 5/18 দিয়ে গুণ করে দেবো। 18 4 72, মানে 5 4 20 মিটার পার সেকেন্ড। এটাও প্রাথমিক গতিবেগ, ঠিক আছে। আচ্ছা এটা এই সাইডে লিখলে ভালো হতো, ভুল করলাম। চলো পাশাপাশি নিচে নিচে লিখে দিচ্ছি। ধরো সেম আছে, সেম ওয়েট আছে, মানে আমাদের তো ভর কোনো চেঞ্জ করেনি, 72 কিলোমিটার বাড়িয়ে এটা করেছে। সেম ভর মানে 120 কেজিরই এই বস্তুটাকে 108 কিলোমিটার পার আওয়ার করে দিয়েছে স্পিড, 108 কিলোমিটার পার আওয়ার। আমি এটাকেও কী করলাম? 5/18 দিয়ে গুণ করে দিলাম। 18 6 108, মানে 5 6 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাকে বলো আমার এই অনুযায়ী গতিশক্তি কত আসবে, বলো। স্যার এখানে গতিশক্তি আনতে গেলে আমাকে হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা লাগাবো। তো হাফ এম কত? 120। স্যার ভি কত? ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, স্যার 20 মিটার পার সেকেন্ড। তো 20 স্কোয়ার কত হয়ে যাবে বলো? 400 হয়ে যাবে না? 20 স্কোয়ার কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। আরে হ্যাঁ কি না? আচ্ছা এটা না কেউ ক্যালকুলেশন করতে যেও না, ঠিক আছে। ক্যালকুলেশন কেন করবে না আমি বলে দিচ্ছি। এটা এই অবস্থায় রাখো, এটার গতিশক্তি এটা, ঠিক আছে। আর এখানে ধরো গতিশক্তি কী আসবে স্যার? এখানেও তাই হাফ এম ভি স্কোয়ার। এখানে এম কত? স্যার এম তো সেম, এম এর কোনো পরিবর্তন হয়নি। বস্তুর ভর বেগ কত না 30 মিটার পার সেকেন্ড। তো 30 স্কোয়ার কত হয়ে যাবে? 900। একটা জিনিস লক্ষ্য করো, এক তো আমাদের তো পরিবর্তন চাই যে কত ওয়ার্ক করতে হবে। তো আমি কেন ক্যালকুলেশন করতে নিষেধ করলাম? আলটিমেট আমাকে তো বিয়োগ করতে হবে, এটা বড়, তাই আমি এটার থেকে এটাকে বিয়োগ করব, তাই তো। তবে তো গতিশক্তির পরিবর্তন বুঝতে পারবো, আর গতিশক্তির যে পরিবর্তন সেই পরিমাণই তো কাজ করতে হবে। আমরা ওয়ার্ক এনার্জি থিওরিমে কী পড়লাম? যে এদের মধ্যে গতিশক্তির যে পরিবর্তন সেই পরিমাণ কাজ করতে হবে, মানে সেটাই কাজের সমান। তো এখানে কত পরিমাণ কাজ করতে হবে মানে কি? মানে এদের মধ্যে গতিশক্তির পরিমাণ যদি আমি বার করি, এদের মধ্যে গতিশক্তির যে পার্থক্য ঘটছে সেটা যদি বার করি, সেই পরিমাণ কার্য করতে হবে। তো দেখো আমার এখানে যদি আমি বিয়োগ করি না, আমার দেখো এইটা কমন চলে আসবে কি না বলো। আরে সিম্পল জিনিস বোঝো, আমি বলছি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ
এম ইউ স্কোয়ার, এই তো বেরোচ্ছে আমার। তো আমি যদি এখানে হাফ এমটা কমন নিই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার থাকছে কি থাকছে না? তো হাফ ইন্টু এম কোনটা? এইটা। আরে এইটা হাফ ইন্টু এম। তো আমি হাফ ইন্টু এম তো কমন নিচ্ছি, শুধু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারটা আমাকে লিখতে হচ্ছে। তো চলো আমি হাফ ইন্টু এম মানে 120 এটা কমন নিলাম। তো এই 900 থেকে 400 যদি বিয়োগ করি আমার এখানে কি দাঁড়াচ্ছে বলো? 900 মাইনাস 400। তো আমি একবারে 500 লিখে দিচ্ছি এটা, ঠিক আছে? আমি এটা একেবারে 500 লিখে দিচ্ছি, আর এটা 120/2 হয়ে যাচ্ছে মানে ইন্টু 500। আরে বোঝা গেল কি না বলো না? এটা থেকে এটা বিয়োগ করলাম, আর কিছু করিনি, আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। তো এটা দেখো কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 60, তার মানে 60 5 300, 5 6 30, আর 3টে শূন্য 1 2 3। তার মানে আমি যদি এতে লিখি তাহলে 10⁴, তাই তো? 10⁴ জুল। তাহলে কোনটা অ্যান্সার দাঁড়াচ্ছে বলো? সি অ্যান্সার দাঁড়াচ্ছে কিনা বলো? আরে বলো, ক্যালকুলেশনটা একটু এদিক ওদিক আছে, পুরোটা করে দিয়েছি, বোঝা গেছে? আমি শুধু ডিফারেন্স করেছি ভাই, কিচ্ছু করিনি, আমি ডিফারেন্স করেছি, আমি শুধু এইটা থেকে এটা বিয়োগ করেছি। তো যখনই বিয়োগ করতে যাবো এটা তো কমন চলে আসবে, তো আমি এই দুটোকে কমন নিয়ে নিয়েছি, এই যে কমন নিয়ে নিয়েছি, আর শুধুমাত্র এটা থেকে এটা বিয়োগ করে আমি 500 বসিয়ে দিয়েছি, ব্যাস ক্যালকুলেশন। আর কী আছে বলো? ভালো ভালো কোশ্চেন ছিল, দেখো টেকনিশিয়ানে 2026 আসা প্রশ্ন, ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে কোশ্চেন আসে কিনা দেখো, ঠিক আছে? চলো, যখন আমি টেকনিশিয়ানের জন্য পড়াবো না, এই কোশ্চেন তোমাদেরকে আরও করাবো, দেখবে যে কত সুন্দর সুন্দর কোশ্চেন এসছে, ঠিক আছে? আর টেকনিশিয়ান হালকাভাবে নিও না, 40 মার্কস আছে, 40 নাম্বার আছে, ঠিক আছে? একদম হালকাভাবে নেবে না, 40 মার্কস, পুরো 40 মার্কসের আমি প্রিপারেশন করাবো তোমাদের আমি, ঠিক আছে? আচ্ছা, এটা আনসার বলো তো, গ্রুপ ডি প্রশ্ন। চলো, বলছে একটা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনার জন্য বাহ্যিক বল দ্বারা সম্পাদিত কাজ কার সমান বলো? গতিশক্তি সমান কিনা বলো? একটা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে হবে, তো বাহ্যিক বল দ্বারা সম্পাদিত কাজ কার সঙ্গে সমান? গতিশক্তির সঙ্গে সমান। চলো বলো এই কোশ্চেন আনসার বলো। আচ্ছা, এটা এখনো করানো হয়নি, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো স্থিতিশক্তি। গতিশক্তি আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, স্থিতিশক্তি কী স্যার? স্থিতিশক্তি কী দেখো, বুঝো। আমি বলছি যে ধরো এই একটা স্প্রিং আছে, আচ্ছা আমি তোমাদের না দেখাই, একটা ছবি আছে খুব ভালো তোমাদের জন্য, দাঁড়াও, অ্যানিমেশনের সঙ্গে নিয়ে এসেছি, খুব সুন্দর। এই একটা জিনিসকে লক্ষ্য করো, স্যার এ তো কি করছে? তীরধনুক চালাচ্ছে। আচ্ছা, তীরধনুক যখন চালাচ্ছে, এই তীরধনুকের যে তারটা আছে, যেটা টান মারে, এটা টান মারছে যেটা, দেখো আগে কি পজিশনে ছিল? এটা এরকম পজিশনে ছিল, যখন এটাকে টেনে নিয়ে যাচ্ছে এতটা পর্যন্ত, নিশ্চয়ই তার মধ্যে কিছু শক্তি সঞ্চিত হচ্ছে। আরে আমরা কি তীরধনুকটা নিয়ে নর্মাল ছেড়ে দিই? না স্যার, আমরা টানি, টেনে পড়ে ছাড়ি। তো আমি যখন টেনে এই পজিশন থেকে নিয়ে যাচ্ছি এই পজিশনে, তখন এর মধ্যে নিশ্চয়ই কিছু শক্তি সঞ্চিত হচ্ছে, যার ফলে এটা সামনের দিকে অনেক দূরে যাচ্ছে, যে যত জোরে টানবে সেই অনুযায়ী তত স্পিডে যাবে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখো তো, এই এক্সাম্পলে কী করছে না স্যার, একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে কী করছে? প্রেশার দিচ্ছে। আচ্ছা, এদিকে দেখো, লক্ষ্য করো, আমি কি করলাম না, এখানে একটা স্প্রিং আছে, এত বড় স্প্রিং, আমি স্প্রিংটাকে প্রেশার দিয়ে না আমি এইটুকু করে দিলাম, মানে কি, মানে দুদিকে মানে প্রেশার লাগালাম, দিয়ে আমি এইরকম ছোট করে দিলাম। যখন আমি স্প্রিংটাকে ছাড়বো, ধরো স্প্রিংটার সামনে ধরো কোনো বস্তুকে রেখেছি, কী হবে? এই স্প্রিংটাকে জোরে মারবে, এই স্প্রিংটাকে নয়, মানে এই বস্তুটাকে জোরে মারবে, দূরে সরে যাবে, তার মধ্যে নিশ্চয়ই, তার মানে নিশ্চয়ই এই স্প্রিংটার মধ্যে কিছু শক্তি সঞ্চিত হচ্ছে। যখন আমি বস্তুর আকারটা পরিবর্তন করছি, বস্তুর যখন এই অবস্থার পরিবর্তন করছি, আগে এরকম ছিল, এখন আমি এরকম জায়গায় নিয়ে গেলাম, বস্তু যখন অবস্থানের পরিবর্তন করছি, তখন নিশ্চয়ই বস্তুর মধ্যে কিছু সঞ্চিত হচ্ছে, যার ফলে সেটা কিনা তীর চালালে এত স্পিডে বেরোচ্ছে, স্প্রিংয়ের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তুটা এত জোরে স্পিডে বেরিয়ে যাচ্ছে। বা ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তোমার মাথার উপরে ধরো 10 সেন্টিমিটার ওপরে একটা পাথর রাখা হলো, 10 সেন্টিমিটার ওপরে তোমার মাথার উপরে পড়লো, লাগবে না স্যার? কিছুই হবে না। আরে বড় সাইজের নয়, ছোটো সাইজের পাথর, একদম ছোটো, লাগবে না। কিন্তু ওই পাথরটাই যদি এখন 1 কিলোমিটার দূর থেকে পড়ে, 1 কিলোমিটার দূর থেকে পড়ে তোমার মাথাতে, 1 কিলোমিটার দূর থেকে পড়ে, বলো তোমার মাথা লাগবে? স্যার মাথা ফেটে যেতে পারে স্যার, তার মানে নিশ্চয়ই যখন বস্তুটাকে আমি ওপরে তুললাম, মানে বস্তুটার উচ্চতার পরিবর্তন করলাম, তাহলে নিশ্চয়ই বস্তুটার মধ্যে এমন কিছু জিনিস সঞ্চিত হলো যেটা কিনা তার জন্য এত পাওয়ার পেলো। তার মানে আমি বলতে পারি যে কোনো বস্তুর যদি আমি অবস্থানের পরিবর্তন করি, উচ্চতার পরিবর্তন করি, আকার বা আয়তনের পরিবর্তন করি, তাহলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, ওই শক্তিটাই হচ্ছে স্থিতিশক্তি, বা যেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। বলো বোঝা গেল কিনা বলো? আরে বোঝা গেল? আচ্ছা, তার মানে আমি একটা জিনিসকে ভালো করে ফিল করা, একটা জিনিস আমি বলছি তোমাদের,
ধরো একটা বস্তু এখানে আছে, হ্যাঁ, আমি সেই বস্তুটা বলছি যখন আমার মাথা থেকে ধরো 1 সেন্টিমিটার দূরে আছে, আমার মাথায় লাগছে না, যখন আমি বস্তুটাকে ওপরে নিয়ে যাচ্ছি, মানে 1 কিলোমিটার ধরো ওপরে নিয়ে চলে গেলাম, তখন এই বস্তুটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, যেটাকে আমরা স্থিতিশক্তি বলছি। ঠিক আছে স্যার? তো আমার এই বস্তুটার মধ্যে স্মৃতিশক্তি আসছে কোথা থেকে? স্যার আসছে কোথা থেকে মানে আমি তো এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে যে গেলাম তার জন্য আমাকে একটা বল লাগাতে হয়েছে। আরে বল লাগাতে হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার, বল লাগাতে হয়েছে। অবশ্যই একটা বস্তুকে যদি এখান থেকে এখানে নিয়ে যায়, আমাকে একটা ফোর্স লাগাতে হবে। এবং বস্তু স্মরণ ঘটছে কি ঘটছে না বলো? একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, বস্তু স্মরণ ঘটছে না, তো আলটিমেট বলতে পারি আমি এখানে ওয়ার্ক করছি। তো আমার এই ওয়ার্ক করার ফলেই এই বস্তুটার মধ্যে কি আসছে? স্যার শক্তি আসছে। স্যার শক্তি আসছে মানে স্মৃতিশক্তি আসছে। তার মানে আমি বলতে পারি স্মৃতিশক্তি আর কিছুই নয়, আমরা যে ওয়ার্ক করছি, কাজ করছি, সেই কাজের ফলে স্মৃতিশক্তি আসছে। আমরা যেমন আগেরটাই জানলাম যে গতিশক্তি কিছুই নয়, কোথাও না কোথাও একটা আমার কাজেরই একটা রূপ বলতে পারো, কাজ। আমি দেখলাম যে ডাব্লু সমান হাফ এমভি স্কোয়ার আসছে, আরে আসছিল কি আসছিল না বলো? তেমনি এখানেও বলতে পারো স্থিতিশক্তির ফর্মুলা কি? এম ইন্টু জি ইন্টু এইচ। হ্যাঁ, এম ইন্টু জি ইন্টু এইচ। এম কি? বস্তুর ভর। জি কি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষ ত্বরণ। আর হাইট কি? হাইট। এইচ কি? এইচ হচ্ছে হাইট, উচ্চতা। যখন আমি বস্তুটাকে একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, সাপোজ ধরো একটা টেবিল, হ্যাঁ, ধরো একটা টেবিল আছে, ধরো, ঠিক আছে, একটা টেবিল আছে। এই টেবিলের ওপরে ধরো কোনোটা বস্তুকে রেখেছি, এই টেবিলের ওপরে কোনোটা বস্তুকে রেখেছি। স্যার এই বস্তুর মধ্যে কী আছে? স্যার বস্তুর মধ্যে স্মৃতিশক্তি আছে, কারণ আমি একে কী করছি? নিচ থেকে তুলে ওপরেও রাখছি। তো আমি কোথাও না কোথাও ওয়ার্ক করছি, একটা কার্য করছি। তো ওই কার্যের ফলে এর মধ্যে স্মৃতিশক্তি আসছে। তো আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি, স্থিতিশক্তি আর কিছুই নয়। এই স্থিতিশক্তি এর মধ্যে আসছে কী করে? শক্তি আসছে কী করে? না আমাদের কাজ করার ফলে। বাস এটুকু মাথায় ঢুকেছে? হ্যাঁ, বোঝা গেছে? চলো নেক্সট দেখো। তার মানে স্থিতিশক্তিকে আমরা এইভাবে লিখতে পারি যে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কোনো বস্তুর অবস্থান, উচ্চতা, আকার বা বিন্যাসের পরিবর্তনের কারণে তার মধ্যে সঞ্চিত শক্তি। ঠিক আছে? ওকে, নেক্সট দেখো। স্থিতিশক্তি তোমাদের এক্সাম্পল বললাম, একটা স্প্রিংকে টেনে ছোটো করছো, একটা স্প্রিংকে কী করছো? সংকুচিত করছো। একটা তীরকে এর মধ্যে, এই ছিলাটার মাধ্যমে টানছো, টেনে পরে এর মধ্যে শক্তি সঞ্চয় করছো। ঠিক আছে? আবার ধরো তোমাদের বাড়ির উপরে ধরো ট্যাঙ্কি লাগানো আছে না, ট্যাঙ্ক থেকে কী পড়ে না? জল পড়ে। তো জল পড়ে, হ্যাঁ স্যার জল পড়ে। তো এই যে জল যে পড়ছে, এখানে এই জলটার মধ্যে কি আছে? এই জলটা যত হাইটে রাখবে দেখবে তত স্পিড পড়ে। দেখবে কারোর বাড়ি যদি 3 তলা, 4 তলা, 5 তলা বা ফ্ল্যাটে যদি দেখো, বা তোমরা কোনো হোটেলে রেস্টুরেন্টে যাও, দেখবে যত তোমরা নিচের দিকে থাকবে না, কেউ গ্রাউন্ড ফ্লোরে আছো, সেই জলের স্পিড সব থেকে বেশি পাবে। কেউ 1 তলার উপরে আছো, সে একটু কম হলো। 2 তলার উপরে একদম কম পাবে। ঠিক আছে? মানে যত হাইট বাড়তে থাকবে তত কমতে থাকবে। কারণ কি? কারণ হাইটটা কমতে থাকে তাতে। ঠিক আছে? তো যদি এক্সাম্পল তোমাদের বলে যে ড্যামের মধ্যে, মানে যে বাঁধ থাকে, বাঁধের মধ্যে কোনো জল ধরা আছে, সেই জলের মধ্যে কী সঞ্চিত আছে? বা স্মৃতিশক্তি। ধরো তোমাদের বাড়ির ট্যাঙ্ক আছে উপরে লাগানো, সেই ওর মধ্যে কী শক্তি সঞ্চিত আছে? মনে রাখবে স্থিতিশক্তি। ঠিক আছে? এগুলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল। চলো কিছু বাস্তব উদাহরণ মনে রাখবে। টেবিলের ওপরে রাখা বই, ছাদের ওপরে রাখা জলের ট্যাঙ্কি, পাহাড়ের চূড়ায় একটা পাথর আছে। ঠিক আছে? প্রসারিত ধনুকের ছিলা, স্ট্রেচিং অফ বো স্ট্রিং, সংকুচিত বা প্রসারিত স্প্রিং, বাঁকানো বাঁশের কঞ্চি। একটা ধরো বাঁশ এরকম আছে, তার কঞ্চিটাকে এরকম করে বাঁকাও, দিয়ে ছেড়ে দাও, তো দেখো কোনো কিছু রাখলে ছাট করে বেরিয়ে যাবে। হ্যাঁ, যখন আমি টানছি, টেনে এখানে রাখলাম, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে স্মৃতিশক্তি। যখন ছাড়ছি, এটা গতিশক্তিতে পরিণত হচ্ছে, মানে স্মৃতিশক্তি থেকে গতিশক্তিতে পরিণত হচ্ছে। চাবি দেওয়া খেলনা, দেখবে চাবি দেওয়া যে কোনো জিনিস, তো কোনো কারো আগেকার দিনে ঘড়ি ছিল দেখেছিলে, দম দেওয়া ঘড়ি। তো দম দেওয়া ঘড়ি যখন ছেড়ে দিতাম, সারাদিন টিক 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 করে চলতে থাকতো। কী করে চলতো? কারণ ওই যে স্প্রিংটা যে গোটাতো, যে দম দিতাম, স্প্রিংটা যে গোটানো থাকতো, সেটা কী হতো? স্মৃতিশক্তি হিসেবে সঞ্চয় থাকতো, পুরোটা স্মৃতিশক্তি। যখন আস্তে 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 টিক 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 করে চলছে, মানে কি ওই স্মৃতিশক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে পরিণত হচ্ছে। তো চাবি দেওয়া গাড়ির ভেতরে গোটানো স্প্রিং বলো, বাঁধের পিছনে আটকে রাখা নদীর জল, যা ছেড়ে দিলে তার স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত, টারবাইন ঘোরায়। ঠিক আছে? তো এগুলো সবই হচ্ছে স্মৃতিশক্তির এক্সাম্পল। ওকে, চলো দেখো, যে তোমাদের যেটা বললাম আমি তোমাদের, অভিকর্ষ দেখো, উচ্চতায় থাকা কোনো বস্তু স্মৃতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট হাইট বলতে মূলত অভিকর্ষীয় স্মৃতিশক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে বোঝায়। অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে ভূমি বা কোনো নির্দিষ্ট, মানে এত কিছু জানতে হবে না, শুধু জেনে রাখো অভিকর্ষীয় স্মৃতিশক্তি। কোনো বস্তুকে যদি মাটি থেকে উপরে তুলে এর মধ্যে কত স্মৃতিশক্তি আছে? না বস্তুটার ভর ইন্টু বস্তুটাকে কতটা হাইটে তুললাম, ধরো এইচ ধরলাম, আর অ্যাক্সিলারেশন
গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ ইন্টু হাইট, ঠিক আছে, এমজিএইচ। আচ্ছা এমজিএইচ কী করে এলো দেখানো যায়, আমাদের দরকার নেই, এত মাথায় সামনে পরীক্ষা আছে, এত মাথায় লোড নিলাম নেই। আমরা যখন নেক্সট টাইম পড়াবো এগুলো আরও বিস্তারিত দেখাবো যে এমজিএইচ অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে তোমাদের, ঠিক আছে, আরও ভালো ফিল করতে পারবে। বস্তুর ভর এখানে জানো ব্যাপারগুলো সব, এগুলো রিপিট করছি না, শুধু মনে রাখবে পিই পোটেন্সিয়াল এনার্জি সমান হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। ওকে, দেখো এই একটা আমি ছবি নিয়ে এসেছি, এটা এই জায়গাটা ফিল করো। দেখো প্রথম থেকে স্টার্ট হোক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কীভাবে চেঞ্জ হয়। দেখো দেখো যখন স্টার্ট করছে দেখো পোটেন্সিয়াল এনার্জি বাড়ছে 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 বাড়ছে, আবার যখন নামলো নামার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি বাড়লো, আবার দেখো পোটেন্সিয়াল এনার্জি বাড়ছে, আবার দেখো যখন বাড়ছে 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 যখন নামছে নামার সময় কাইনেটিক এনার্জি বাড়ছে, যখন কোনো উচ্চতাতে উঠছে দেখো পোটেন্সিয়াল এনার্জি হাই, আর যখন নামছে তখন দেখো কাইনেটিক এনার্জি হাই, আবার যখন উঠছে এই জায়গাটা যখন উঠবে দেখবে পোটেন্সিয়াল এনার্জি হাই। বোঝা গেল? যখন যে কোনো জায়গাতে উঠছে দেখো এই যেখানে উঠছে 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 পোটেন্সিয়াল এনার্জি হাই পুরো, মানে এই জায়গাতে পোটেন্সিয়াল এনার্জি সব থেকে বেশি। আবার যখন নামছে এটাই কাইনেটিক এনার্জি হাই, যখন আবার উঠছে এখানে পোটেন্সিয়াল এনার্জি হাই, এখানে পোটেন্সিয়াল এনার্জি হাই। দেখতে পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো, দেখো বোঝা গেছে? মানে পোটেন্সিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে পরিণত হচ্ছে, কিন্তু মানে আলাদা আলাদা শক্তি নয়। মানে দেখো দুটোকে যখন আমি যোগ করবো, সাপোজ ধরো আমি পোটেন্সিয়াল এনার্জি আমি মানলাম যে ধরো সাপোজ 100 জুল, হ্যাঁ, কাইনেটিক এনার্জি ধরো কোনো জায়গাতে প্রথমে ধরো 0 জুল আছে, তো যখন পোটেন্সিয়াল এনার্জি কমছে কাইনেটিক এনার্জি বাড়ছে, এমনটা নয় যে আলটিমেট কিন্তু 100 জুলই থাকবে। কোথাও ধরো পোটেন্সিয়াল এনার্জি হয়ে গেল ধরো সাপোজ বলছি 20 জুল, তখন দেখবে কাইনেটিক এনার্জি কত থাকবে, তখন থাকবে 80 জুল। আলটিমেট কিন্তু আমাদের 100 জুলই থাকতে হবে, কারণ শক্তি নতুন করে সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু রূপটা পরিবর্তন হচ্ছে। যখন এখানে যাচ্ছে তখন কাইনেটিক এনার্জি কমছে, যখন কাইনেটিক এনার্জি বাড়ছে তখন পোটেন্সিয়াল এনার্জি কমছে। আলটিমেট এনার্জি আমাদের 100ই থাকবে, যতই বাড়া কমা করুক। বোঝা গেল জিনিসটা? তো দেখো এই ছবিটার মাধ্যমে খুব সুন্দর তোমরা বুঝতে পারবে। চলো এবার আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি, যদি তোমরা বুঝতে পারো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দাও, তাহলে আমিও বুঝতে পারবো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। চলো বলো 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 আনসার বলো। 2025-এর গ্রুপ ডিতে আসার প্রশ্ন। আমরা যখন কোনো বেলুনকে চাপ দিই তার আকৃতি পরিবর্তন করি, অথবা খেলনা গাড়িতে চাবি দিই, তখন তাতে অর্জিত স্মৃতিশক্তি বস্তুর কিসের কারণে ঘটে? কিসের কারণে ঘটে বলো? কিসের কারণে ঘটে বলো? তার বিন্যাসের কারণে ঘটে। এই বিন্যাসটাকে ইংলিশে বলা হয় কনফিগারেশন। কনফিগারেশনের জন্য ঘটে, বিন্যাসের জন্য ঘটে, ঠিক আছে। ভর আয়তনের জন্য তার মধ্যে স্মৃতিশক্তি কারণ ঘটে না, দ্যুতির জন্য ঘটে না, ত্বরণের জন্য ঘটে না, তার যে পরিবর্তন হচ্ছে, আমরা যখন কোনো বেলুনকে চাপ দিচ্ছি তার আকৃতি পরিবর্তন হচ্ছে, খেলনার গাড়িতে চাবি দিচ্ছি তার মধ্যে ওর স্মৃতিশক্তি আসছে, এটা কিসের জন্য ঘটছে? তার বিন্যাসের কারণে, মানে তার আকৃতির পরিবর্তন হচ্ছে, তার বলতে পারো অবস্থানের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য এটাকে বলা হয় বিন্যাস, কনফিগারেশন বলা হয়। গ্রুপ ডির প্রশ্ন 2025-এর, ভালো প্রশ্ন এটা। দেখো আমার নোটের মধ্যে কিন্তু লেখানো আছে, তোমাদেরকে দেখিয়ে দিই, ভাবে স্যার এটাকে এখন দেখো বিন্যাসের পরিবর্তনের কারণে তার মধ্যে শক্তি সঞ্চিত হয়, কিন্তু হ্যাঁ আমার নোটে লেখানো আছে অবশ্যই। বলো এটা আনসার বলো। এই উচ্চতায় থাকা 20 কেজি ভরের একটা বস্তুর স্মৃতিশক্তি 600 জুল, তো এইচের মান কত? আমরা জানি যে পোটেন্সিয়াল এনার্জি সমান হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। এখানে স্মৃতিশক্তি বলে দিয়েছে কত? 600 জুল বলেই দিয়েছে। আরে 600 জুল তো বলেই দিয়েছে আমাকে, আমি শুধু 600 লিখলাম, হ্যাঁ 600। তো কি জানতে চেয়েছে বলো? হাইটটা জানতে চেয়েছে। তো হাইট সমান কী হয়ে যাবে? আচ্ছা এখানে ডাইরেক্ট লিখছি আমি, হ্যাঁ। এম এর মান কত দিয়েছে স্যার? 20 কেজি দিয়ে দিয়েছে। জি এর মান কত দিয়েছে? 10 বলে দিয়েছে ধরতে। আর এইচ, তো আমি যদি কাটাকুটি করি এই শূন্য শূন্যগুলো কেটে উড়িয়ে দাও, দেখো 2 3 6, তাহলে এইচ সমান বলতে পারি 3 মিটার। আরে এইচ সমান 3 মিটার, সি হয়ে যাবে রাইট আনসার কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো এটা মুখে মুখে আনসার দাও। 3 কেজি ভরের একটা বলকে 6 মিটার উচ্চতায় তোলা হলো, এর স্থিতিশক্তি কত? না এম জি এইচ, এম জি কত বলো? 10, এইচ কত? 6। তো 10 3 30 6 180, বলো 180 জুল। এ আনসার কিনা বলো। দেখো গ্রুপ ডি 2025-এর প্রশ্ন এটা। বলো আবার গ্রুপ ডি 2025-এর প্রশ্ন বলো। একজন ব্যক্তি 22 কেজি ভরের একটা পাথরকে 4 মিটার উচ্চতায় উলম্ব দিকে তুললে কৃতকার্য হিসাব করো। বলো কৃতকার্য কত হবে? এম ইন্টু জি ইন্টু এইচ। তো দেখো এম, জি এর মান 10, এইচ এর মান 4, তো 22 4 কত? 88, মানে 880 হচ্ছে নাকি? 880 জুল। তো 880 জুলে মারো আনসার বি। বলছে নিম্নলিখিত মধ্যে কোনটি স্থিতিশক্তি উদাহরণ? প্রবাহিত নদী, এটা তো গতিশক্তি। গড়াতে থাকা বল, এটাও গতিশক্তি। চলমান ট্রেন, এটাও গতিশক্তি। টেবিলের ওপরে রাখা বই, এটা হচ্ছে একটা স্থিতিশক্তি উদাহরণ। দেখো এটাও গ্রুপ ডি 2025-এর প্রশ্ন। চলো এটা বলো। স্থিতিশক্তি সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য? বলো। বলছে এটা সর্বদা ভূমিস্তরে শূন্য হয়, এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, বলো। দেখো ধরো
ধরো আমার কোনো 1 কেজি একটা বস্তু আছে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, মানে ভূমি, ধরো এটা আমার ভূমি, ঠিক আছে। ধরো আমার এখানে একটা বস্তু আছে, ঠিক আছে। একটা বস্তুকে ধরো আমি 1 মিটার উপরে তুলবো, হ্যাঁ, বা ধরো 2 মিটার উপরে তুলবো। সাপোজ ধরো আমি এটা ধরো 2 মিটার, আমি 2 মিটার উপরে তুলতে চাইছি, হাইট ধরো 2 মিটার, ঠিক আছে। আমি এখানে নিলাম কি হাইট 2 মিটার, 2 মিটার হাইটে আমি ধরো 5 কেজি ভরের একটা বস্তুকে উপরে তুলছি, হ্যাঁ, একটু বড় করে করি। ধরো এখানে 5 কেজি ভরের একটা বস্তুকে উপরে তুলছি। তো আমি এখানে স্থিতিশক্তি কী লিখবো, পোটেনশিয়াল এনার্জি কী লিখবো? তোমরা বলবে স্যার mgh, m ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে। এখানে এম ধরো আমার এম এর মান কত, ধরো 5 কেজি, জি এর মান ধরো 10, আর এইচ কত হবে 2। আমি সিম্পল কী বলবো, 10 5 50 2 100 জুল। আমি এখানে সিম্পল বলবো স্যার আমার পোটেনশিয়াল এনার্জি এখানে 100 জুল। ধরো আমার বস্তুটা যখন এখানে আছে না, আমার বস্তুটা ধরো যখন এখানে আছে, আমি কি করলাম, মাটিতে গর্ত করলাম, মাটিতে আমি গর্ত করে দিলাম। তো গর্ত করে ধরো আমি এখানে বস্তুটাকে না আমি নিচের দিকে 1 মিটার নিয়ে যাবো, নিচের দিকে 2 মিটার নিয়ে, এখানে 2 মিটার উপরে তুলেছিলাম, আমি মানলাম এখানে 2 মিটার নিয়ে যাবো নিচে, এবং বস্তুটা থাকবে আমার এখানে 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 বস্তুটা থাকবে, যে বস্তুর উপরে গিয়েছিলো এই বস্তুটা এখানে থাকবে, 5 কেজি ওয়েটের বস্তুটা। আরে বোঝা গেল, আমার বস্তুটা সে যে এখন ধরো এখানে আছে, আমি বস্তুটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, স্যার সেক্ষেত্রে আমার এইচ কি ধরবো? মনে রাখবে যখন আমি উপর দিকে যাচ্ছি তখন আমার এইচ ঠিক আছে, কিন্তু আমার তো একটা রেফারেন্স পয়েন্ট চাই, আমি যেখান থেকে বুঝতে পারবো আচ্ছা এটা আমার মাটির উপরে, এটা আমার মাটির নিচে। তো নিচের দিকে যখন যাব তখন আমি হাইট কত ধরে নেবো? আরে হাইটকে আমি মাইনাস ধরে নেবো, -2 মিটার ধরে নেবো। তার মানে এখানে আমার কী হয়ে যাবে স্যার, এমজিএইচ। তো এখানে এম কত স্যার, এম তো 5ই আছে। জি কত স্যার, জি তো 10ই আছে, কিন্তু এইচ কী হয়ে গেছে স্যার, -2 হয়ে গেছে। তার মানে বলতে পারি এখানে -100 জুল, -100 জুল। তার মানে এটা কার উপর ডিপেন্ড করছে, নির্দিষ্ট বিন্দুর উপর ভিত্তি করে এটা ঋণাত্মক হতে পারে। তার মানে বি অ্যান্সার মারতে পারি কি পারি না বলো? এটা 2025 সালের প্রশ্ন, দেখো কত সুন্দর প্রশ্ন দিয়েছে। তো মনে রাখবে একটা নির্দিষ্ট বিন্দুর উপরে ভিত্তি করে এটা ঋণাত্মক হতে পারে, পজিটিভ হতে পারে, ধনাত্মক ঋণাত্মক দুটি হতে পারে। বোঝা গেল? তো আমি অলওয়েজ রেফারেন্স পয়েন্ট আমি মেনে নেবো সবসময় আমার ভূপৃষ্ঠটাকে আমি রেফারেন্স পয়েন্ট মেনে নেবো। ওকে, চলো এটা আনসার বলো। কোনো বস্তু এটা তোমাদের পড়াইনি এখনো। চলো এটা আমি নেক্সট দিন তোমাদের পড়াবো, ঠিক আছে। এটা একটা আলাদা টপিক, এই টপিকটা আমি আলাদা দিন পরে, মানে নেক্সট দিন পড়াবো। আশা করি তোমরা ক্লাস বুঝতে পারছো। ক্লাস কেমন লাগছে তোমাদের অতি অবশ্যই জানাবে। তোমাদের জন্য বেস্ট অফ বেস্ট কন্টেন্ট জেনে রাখো, তোমাদের অন্য কোথাও মানে কিচ্ছু ফোকাস করার প্রয়োজন নেই, বেস্ট কন্টেন্ট তোমরা পাচ্ছ। এবং যতটা সম্ভব আমি তোমাদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। প্রচুর পরিমাণে নোট ভরিয়ে দিয়ে এক গাদা জিনিস দিয়ে তোমাদের লাভ নেই, যেটা আর তোমাদের দেখো তোমাদের কোথাও সংজ্ঞা লিখতে দেবে না, তোমাদের কোথাও কিছু লিখতে দেবে না। তোমাদের কী হবে না, তোমাদের কনসেপ্টের থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো তোমাদের মুখস্থ করার থেকে আগে দরকার তোমাদের কনসেপ্ট, আমি সেই দিকেই তোমাদের মেনলি ফোকাস করি, ঠিক আছে। আবারও বলছি, যারা এলপি টেকনিশিয়ানের জন্য বারবার বলছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদের জন্য বেস্ট প্ল্যান জেনে রাখো, যেটা নিয়ে আসবো বেস্ট প্ল্যান। হয়তো আমার 2-5 দিন দেরি হতে পারে, কিন্তু বেস্ট প্ল্যান তোমাদের জন্য নিয়ে আসবো। যারা ইউটিউবে ক্লাস করতে চাইছো তাদের জন্য চিন্তাভাবনা করছি, যারা পেড ব্যাচে চাইছো তাদের জন্য চিন্তাভাবনা করছি। তোমাদের জন্য আমি ভালো জিনিস নিয়ে আসছি। তার বাইরে আমি আবারও বলছি, তার বাইরে তোমাদেরকে আমি সিঙ্গেল কোনো বই কেনারও পারমিশন মানে দেবো না, অ্যাডভাইস দেবো না যে তোমাদের এই বইটা কিনতে হবে, এই বইটা কিনতে হবে, এই কোর্সটা কিনতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে, কিচ্ছু দেখার দরকার নেই। যারা কোর্স নেবে তাদের কোর্সের বাইরে কিচ্ছু কিনতে হবে না, আমি সব কিছু তার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আর ইউটিউবের জন্য আমি দেখছি। ওকে, চলো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। আর তোমাদের ব্যাচ এখন এই মুহূর্তে রয়েছে, যদি চাও নিতে পারো, এর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। টোটাল ব্যাচ আছে, শুধুমাত্র সায়েন্সের ব্যাচ আছে। আর তোমাদের আবারও বলছি, তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অতি গুরুত্বপূর্ণ। 1 জুলাই 2025 থেকে 1 জুলাই 2026 পিডি পাবলিকেশনের সম্পূর্ণ বাংলা ভাষায় টপিক ওয়াইজ এবং অনলাইনার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে রেডি আছে। মাত্র 99 টাকা প্রাইস আছে, চাইলে তোমরা এখান থেকে পড়তে পারো। ওকে, এছাড়া তারা প্রিভিয়াস ইয়ার চাও, তারা এই সায়েন্সের এবং ম্যাথের বই অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। আর যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্যাটিক জিকের পিডিএফ নিয়ে নেয়, তাহলে মাত্র 199 টাকায় বোধ পেয়ে যাবে তোমরা। ওকে, নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এখানে তোমাদের কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমাদের এখানেই পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেওয়া হবে, বা যা কিছু চাইবে এখান থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। ওকে, এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করো, তোমরা ডাইরেক্ট পারচেস করতে পারো। আর যদি কোথাও কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, বাস। আবার কি, নেক্সট ক্লাসে আমরা বাকি চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকের পর্যন্ত এই পর্যন্তই। খুব ভালো করে প্রিপারেশন নাও, সামনে এক্সাম আছে, কোথাও কোনো রকম ফোকাস করবে না, অনলি ফর স্টাডি, মাত্র এই কদিনের জন্য। কারো 5 তারিখে, কারো 6 তারিখে, কারো 7 তারিখে, অবশ্যই এক্সাম হয়ে যাওয়ার পর 2-4 দিন রেস্ট নিতে পারো, কোনো টেনশন নেই। কিন্তু এক্সাম না হওয়া পর্যন্ত কোনো দিকে কোনো ফোকাস নেই, পুরো পড়াশোনাতে ফোকাস রাখো। ওকে,
চলো নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে, আজকের মতন থ্যাংক ইউ।